তো আমার ব্যাপারে আরো কিছু কথা শেয়ার করি। আমার অযোগ্যতাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। নট যোগ্যতা। সেটা হচ্ছে আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি, আমার বাসা রাজশাহীতে এবং আমার পড়াশোনা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টে। আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স অ্যান্ড মাস্টার্স ইন দ্য ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট ফ্রম রাজশাহী কলেজ। দ্যাট মিনস আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। সো বুঝতেই পারছেন, ন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ডেফিনেটলি তার পড়াশোনা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না, এটা টোটালি বাংলা ব্যাকগ্রাউন্ডের। দ্যাট মিনস আই এম নট সামওয়ান হু ইজ ফ্রম অ্যাকচুয়ালি ইংলিশ ব্যাকগ্রাউন্ড, সাম কমপ্লিটলি ফ্রম বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, সবাই একটু মিউট রাখবেন কাইন্ডলি। হ্যাঁ, আবু ইউসুফ স্যার, আপনার ডিভাইসে প্রবলেম হচ্ছে। প্রতি সেকেন্ডে 4-5 বার মিউট অ্যান্ড আনমিউট হচ্ছে, একটু ঠিক রাখবেন কাইন্ডলি আবু ইউসুফ স্যার, সমস্যা হচ্ছে আপনার। ওকে। আচ্ছা, সবাই কাইন্ডলি মিউট রাখবেন, হ্যাঁ। আর আমাদের এই সেশনে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেগমেন্ট থাকবে। সবাই মন খুলে প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমি আমার অযোগ্যতাগুলো শেয়ার করছিলাম। তার মধ্যে ফার্স্ট অযোগ্যতা হচ্ছে আমি বাংলা ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট। আমার ব্যাকগ্রাউন্ড ম্যানেজমেন্ট। বাট সো মেনি পিপল গেট শকড, ইউ আর ফ্রম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বাট ইউ আর টিচিং ইংলিশ, হাউ কাম? সো অনেকে অবাক হয়ে যায় আর কি, যে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টে পড়াশোনা করে আমি স্পোকেন ইংলিশ ট্রেন আপ করছি, তাও আবার কর্পোরেট পার্সনদের, সিনিয়র পিপলদের। হ্যাঁ। তারপর আরো কিছু অযোগ্যতার মধ্যে, সেটা হচ্ছে আমি ছিলাম ব্যাক বেঞ্চার। পেছনের বেঞ্চে বসতে আমার ভালো লাগতো, সামনের বেঞ্চে বসার মতো সেলফ কনফিডেন্স আমার ছিল না। পেছনের বেঞ্চটা ছিল হচ্ছে আমার কমফোর্ট জোন। ওকে। আর আমার সেলফ কনফিডেন্স খুবই লো ছিল। পড়াশোনায় ফাঁকি দিতে খুব ভালো লাগতো, একাডেমিক পড়াশোনাটা করতে একদম ভালো লাগতো না। আই ওয়াজ নট মোটিভেটেড ইনাফ, অ্যান্ড অলসো আই ওয়াজ নট ইন্সপায়ার্ড ইনাফ। অ্যান্ড কেউ আমাকে সেভাবে ইন্সপায়ার্ড করতেও পারেনি, কোনো রকম আর কি। পড়াশোনা করা লাগবে তাই করতাম, ঠিক আছে। একদমই আমি এনজয় করিনি আমি আমার একাডেমিক লাইফটা। ফাঁকি দিতে ভালো লাগতো। প্রেজেন্টেশন স্কিল একদম জিরো। একটু বলে রাখি যে আমার অনার্স সেশনটা ছিল 2010-11। সেশন জট ছিল, এই জন্য 6 বছর সময় লেগেছে অনার্স কমপ্লিট করতে। দ্যাট মিনস আই কমপ্লিটেড মাই অনার্স ইন 2016 and I completed my masters in 2018. ইভেন ইন 2016, 15, 17, 18 এই সময়েও আমার প্রেজেন্টেশন স্কিল একদমই ছিল না। সেলফ কনফিডেন্স ভয়াবহ low ছিল। এখন সেই আমি আজকে 2025-এ বা 2020 সাল থেকে শুরু করে আজকে 2025 পর্যন্ত অনেকগুলো মানুষকে ট্রেন আপ করছি স্পোকেন ইংলিশ বিষয়ে, তাদেরকে আমি অন্য একটা জগৎ চেনাচ্ছি। আমার প্রেজেন্টেশন স্কিল ছিল না, আমি আপনাদের সামনে এখন কথা বলছি, 10টা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার অ্যাবিলিটি ছিল না, আমি ঘাবড়িয়ে যেতাম, নার্ভাস হয়ে যেতাম। সে আমি এখন কথা বলছি। দ্যাট মিনস কোনো একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে, বা কোনো একটা ঘটনা প্রবাহের মাধ্যমে আমি কিছুটা বদলে গেছি। তো এখন সেই ঘটনা প্রবাহগুলো আসলে কি, তো আজকের সেশনে আসলে সেই ঘটনা প্রবাহ শেয়ার করার মতো সময় নাই। এটা একটু প্রিমিয়ামই রেখে দিচ্ছি। এই মুহূর্তে আপনারা সবাই আমার আপন, কিন্তু আমি কিন্তু সবার আপন না। হ্যাঁ। হয়তো আমার কোর্সে কিছু মানুষের আমি আপন হয়ে যাব। তো কিছু কিছু বিষয় থাকে লাইফে যেগুলো আসলে একটু অতি আপনদের সাথেই শেয়ার করা উচিত। তো এই ঘটনা প্রবাহটাও আমি প্রিমিয়াম সেগমেন্টে রেখে দিয়েছি এবং অতি আপনদের সাথে একটু শেয়ার করব। এবং সেই অতি আপনরা সেই ঘটনা প্রবাহ থেকে ইনশাল্লাহ নিজেদের লাইফও যে যে জায়গা থেকে আছেন চেঞ্জ করে ফেলতে পারবেন। এই যে আপনারা একটা স্পোকেন ইংলিশের সেশনে জয়েন করেছেন, বাট আমি লাইফ চেঞ্জ করার কথা বলছি। হ্যাঁ। আচ্ছা, 9 ডিভাইস যিনি আছেন উনি তো কানেক্ট হয়েছেন, প্লিজ আপনি একটু আপনার ডিভাইস নেমটা চেঞ্জ করে ফেলবেন, আপনার যেটা অরিজিনাল নাম সেটা ইউজ করবেন প্লিজ। এবং আরো একজন আছেন যার নাম দেখতে পাচ্ছি ইউজার, প্লিজ আপনিও একটু আপনার নামটা ঠিক করে ফেলবেন, হ্যাঁ। ওকে। সো এই স্পোকেন ইংলিশ নিয়ে ডেফিনেটলি আমাদের অনেক প্রবলেম আছে। আমরা অনেক সমস্যা ফেস করছি, আমরা স্যাটিসফাইড না, মনে শান্তি আসছে না। যে জন্য হয়তো বা আমাদের কোর্স করার প্রয়োজন হচ্ছে, যে জন্য আমরা এক কোর্স থেকে আরেক কোর্সে যাচ্ছি, বাট তারপরও স্যাটিসফাইড হতে পারছেন না।
তো আজকের সেশনটা অনেকটা নলেজ শেয়ারিং সেশন হতে যাচ্ছে। ইটস নট টিপিক্যাল স্পোকেন ইংলিশ সেশন। তো হতাশ হওয়ার কিছু নাই, বাট যারা আসলে টিপিক্যাল ইংলিশ সেশন মনে করে জয়েন করেছেন তারা চাইলে লিভও নিতে পারেন। আমি আসলে কারো সময় নষ্ট করতে চাই না, এই জন্য আগে হোয়াটসঅ্যাপে বলেছি যে নলেজ শেয়ারিং যারা ভালোবাসেন তারা জয়েন করবেন সেশনে। বাট আমি আশা করছি যে আপনারা প্রত্যেকেই নলেজ শেয়ারিং ভালোবাসেন। হ্যাঁ, তা আমি একটু গভীরে ঢুকি যে আমাদের স্পোকেন ইংলিশ ফিল্ডে আসলে সমস্যাটা কোত্থেকে হচ্ছে, কেন আমাদের কোর্স করেও কাজ হচ্ছে না অনেকের, আসলে সমস্যাটা কোথায়। আচ্ছা, কোর্সগুলো আসলে কিভাবে রান করা হয়? আচ্ছা, আমাদের সেলফ যেটা বিলিফস, আমরা কি বিলিভ করি, স্পোকেন ইংলিশটা কিভাবে শিখতে হয়, আমাদের বিলিফস গুলো এমন। আচ্ছা, আমি আগেই বলার চাইতে আমি আপনাদের কারো থেকে একটু জেনে নিই যে আপনারা আসলে কি বিলিভ করেন, সেটা আরো অথেন্টিক হবে। কারণ আমি তো বানিয়ে বানিয়েও কথা বলতে পারি, এর চেয়ে ভালো যদি কিছু রেফারেন্স থাকে সেটা বেটার হবে। আচ্ছা, রাইসুল ইসলাম রাসেল স্যার আছেন? জয়েন করেছেন আপনি? জি, জয়েন করেছেন। জি আমি ওকে। join করছি, আচ্ছা, আচ্ছা রাসেল স্যার, আপনার অডিওটা মনে হয় ক্লিয়ার আসছে না। but আমি আসলে এই যে বাইরে আছি জি জি আমি বাইরে আছি, তো আমি শুনতেছি। আপনি বলেন, আমি আচ্ছা, এখন এখন আমি আসলে এখন আমি শুনতে রাস্তায় পাচ্ছি আছি। আপনাকে, এখন আমি শুনতে পাচ্ছি। একটু যদি স্থির হতে পারেন কোথাও। নো ওয়ারি। আচ্ছা, অতীতে কোনো কোর্স করেছেন রাসেল স্যার? না, এর আগে আসলে আমি কখনো কোনো ফ্রি ইংরেজির জন্য কোনো কোর্স করিনি। আচ্ছা, কোনো ফ্রি সেশনে জয়েন করেছিলেন? আহ, না, ওইটাও করা হয় নাই। কখনো কারণ সেলফ প্র্যাকটিস করে আমি তো ট্রাই আসলে, করেছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা তো আচ্ছা, ডেফিনেটলি করতে হয়। সেলফ প্র্যাকটিসটা কিভাবে করেন স্পোকেন ইংলিশের? সেলফ প্র্যাকটিসটা আপনি কি কি করেন, মানে সেলফ প্র্যাকটিসের ক্ষেত্রে এইটা কি? আসলে আহ, এটা আসলে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলি না। ওকে, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা, তারপর? আহ, আর নিজে নিজে আর কি ট্রাই করি। এবং আহ, আমি যেহেতু মার্চেন্ডাইজার, আমাকে তো আমার বায়ার আছে, দেন হুম হুম। সাপ্লায়ার আছে, সবার সাথে কন্ট্যাক্ট করতেই হয়। ওকে। তো হয়ে যায় আর কি। বাট আমি আসলে চাচ্ছি আমার এই ইংলিশ স্পিকিং স্কিলটাকে আরো কিভাবে আহ, মানে আরো ভালো করা যায় সেটার জন্য আসলে try করছি। আচ্ছা, আরো কিভাবে ভালো করা যায়? আচ্ছা, জি। বর্তমানে আপনার যে লেভেলটা, এই লেভেলটা কোন জায়গায়, আপনি অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় প্রবলেম ফেস করছেন? আমি নাকি আসলে নাকি যে কোথাও প্রবলেম নাই? জায়গাটার প্রবলেম ফেস করতেছি সেটা হুম হচ্ছে স্ট্র্যাটেজিক ইংলিশ, যেগুলা ধরেন ধরেন আমি যখন কোনো একটা বিজনেস ডিল করতেছি বা হুম সামহাও কারোর সাথে যখন ইংরেজিতে নেগোসিয়েশন করতেছি, হুম তখন কিছু কিছু জায়গায় আমি খুব মানে ইজি গোয়িং থাকতেছি, যেখানে আমার অপোজিটে যে আছে উনি খুব মানে সুন্দরভাবে এবং মানে বিউটিফুল প্রেজেন্টেশন দিচ্ছে আমাকে। বাট হুম। মানে তার মানে তার সাথে যদি আমি আমাকে কোরিলেট করি যে আমি হুম। আসলে তার তুলনায় কিভাবে বিষয়টাকে ডিল করতেছি, তাহলে আমার মনে হয় যে আমি খুব মানে কনভেনশনাল ওয়েতে বিষয়টা ডিল করতেছি। এই আচ্ছা, জায়গাটা হচ্ছে আমার সব থেকে বেশি প্রবলেমেটিক। ওকে। সো আপনি আপনার প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করতে চাচ্ছেন? যে প্রেজেন্টেশন মিন মানে এটা ওভারঅল আর কি, মানে ওকে কিভাবে আরো অনেক বেশি এনরিচ করা যায় আমাকে, ওকে ওকে। এটাই হচ্ছে ডেফিনেটলি মাই। আচ্ছা, ঠিক আছে। ইংলিশ এনরিচ করতে হলে কি কি করা দরকার বলে আপনার মনে হয়? ডেফিনেটলি প্র্যাকটিস অ্যান্ড স্পিকিং তো অবভিয়াসলি ম্যান্ডেটরি। এখানে অবশ্যই। কথা বলতে হবে, সবার সাথে ইন্টারাকশন লাগবে। হুম। ওকে রাসেল স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আরেকজনের কাছে ইউ যেতে আর ওয়েলকাম। চাচ্ছি। ডক্টর শ্রাবন্তী ম্যাম আছেন? Yes, I am here. শ্রাবন্তী সাহা। ওকে ম্যাম, কেমন আছেন? I'm fine. ওকে, হোয়াট প্রবলেম আর ইউ ফেসিং রাইট নাও? Uh, Actually, I'm a teacher, you know that. But main problem is my English fluency. হুম হুম Okay, I think I know I have different words in my mind, but when I
talk to speak English, then I can't um, look any English word. Okay, you forget When vocabularies. yes, and Hmm. always I look which word I Okay. talk And sometimes with you others you people. get Yes, stuck. You get stuck during conversation. yeah, Your mind yeah, gets yeah, blank. yes, Blank. yeah. Okay, This thank you is so the much. main problem. I But understood. I can write Hmm. Hmm. smoothly. I can listening when because as a Hmm. lecturer or as a teacher, I always give lecture to them to my students. Hmm. But in my country, the lecture session is always in Bangla. Right. Uh, That's why our English speaking fluency is lower than the others countries Okay. teachers. আচ্ছা ঠিক So আছে that's why তাহলে I want to uh, জি থ্যাংক ইউ increase my fluency. Okay, থ্যাংক thank ইউ you. সো মাচ। আচ্ছা এখানে কয়েকটা Okay. প্রবলেম ফাইন্ড আউট করলাম শ্রাবন্তী ম্যামের কাছ থেকে যদি বিষয়গুলো নিই তাহলে হচ্ছে যে উনি কথা বলার সময় ভোকাবুলারি ভুলে যান, বাট উনি লিখতে পারেন ভালো, তার মানে উনার কিন্তু ভোকাবুলারি জানার সমস্যা না, জানা কিন্তু আছে। শ্রাবন্তী ম্যাম ভুল বললে একটু কারেক্ট করে দিবেন, হ্যাঁ আপনি একটু আনমিউট No, করেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দ্যাট যেটা মিনস বলছিলাম যে আপনার কারণ ভোকাবুলারি হচ্ছে আমাদেরকে জানা আছে বাট আমাদেরকে যেহেতু আর্টিকেল হুম লিখতে হয়, যেহেতু আমরা সায়েন্সের টিচার, হ্যাঁ হুম আমরা হুম তো যেহেতু আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে আছি, তো হুম আমাদের যেটা হচ্ছে আমাদের জার্নাল আর্টিকেল সব সময় লিখতে হয়, তো আমাদের বিভিন্ন ধরনের জার্নালগুলো পড়তেও হচ্ছে, আমরা সেই হুম ধরনের লিখতেও পারছি। রাইট কিন্তু এই যে লিখা আর হচ্ছে পড়া, এটাতে আমার সমস্যা হয় না, কিন্তু এই যে স্পিকিং এ যেটা সমস্যা সেটাই যে আমি আমি অবশ্য আইএলটিএস দিয়েছি, ওকে। কিন্তু ওই সেই একই জায়গায় ধরাটা খাই সেই স্পিকিং এ, আমার রিডিং শান্তি আসছে বা না, লিসেনিং এ স্পিকিং ওখানে করে শান্তি আসছে না। শান্তি আসছে না, সেটাই। আর ওকে আরেকটা যেটা যেটা ভাইয়া আরেকটা যেটা হচ্ছে, আমি রিসেন্টলি হচ্ছে দেশের বাইরে যাচ্ছি, ওকে তো দ্যাটস ওয়াই আমার মানে ইংলিশ ফ্লুয়েন্সিটা একটু অ্যাকচুয়ালি খুব দরকার আর কি। ওকে ওকে সেই কারণেই জি আর কি আজকে ক্লাসটা আপনার সাথে থ্যাংক ইউ। করছি, যে যদি হয় সেই জন্য। দেখি ওকে, কিছু থ্যাংক পরামর্শ দিতে পারি কিনা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। শ্রাবন্তী ম্যামের পয়েন্টগুলো ধরে একটু কথা বলি, তারপর আমি আসমা খান ম্যাম আপনি কিছু বলতে চাচ্ছেন, নো ওয়ারি আপনাকে সুযোগ দিব। আচ্ছা, তো একজন মানুষ লিখতে পারে ভালো, দ্যাট মিন্স তার ভোকাবুলারি সংকট নাই। খুব ভালো করে বোঝেন, তার ভোকাবুলারি সংকট নাই, তার মধ্যে ভোকাবুলারি আছে, বাট স্পিকিং করার সময় সেই থাকা ভোকাবুলারিটা মুখ দিয়ে বের হচ্ছে না। তো এখন এই জায়গায় উনি যদি একটা স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয় এবং ওনাকে যদি আমি আবার ভোকাবুলারি মুখস্থ করতে দিই, তাহলে উনি কি আসলে নতুন করে কিছু শিখবেন? ওনার মধ্যে তো ভোকাবুলারি আছে অলরেডি, কথা বলার জন্য যে ভোকাবুলারি গুলো দরকার সেটা আছে। থাকার পরেও যদি আমি ভোকাবুলারি শেখাতে যাই আবার, তাহলে টাইম ওয়েস্ট, শি নিডস সামথিং এলস। তারপর আরেকটা বিষয়, আমরা অনেকে মনে করি যে ভোকাবুলারি অনেক জানতে হয়, ভোকাবুলারি জানলেই ফ্লুয়েন্সি চলে আসে। ইটস নট ট্রু, ফ্লুয়েন্সি ইজ সামথিং ডিফারেন্ট। শ্রাবন্তী ম্যামের রেফারেন্স ধরেই বলি আবারও, যে উনি ভোকাবুলারি জানেন, উনি লিখতে পারেন, কিন্তু জানার পর আসছে না। তাহলে ডেফিনেটলি কোনো একটা বিষয় আছে, যে বিষয়টা ফলো করলে আসতে শুরু করবে, সেই বিষয়টা কি চলে আসবে ডিসকাশনে। তারপর দেখেন, যে মানুষটা লিখতে পারে, যে মানুষটা ভালো লিখে, দ্যাট মিনস উনি উনি গ্রামারের সংকটেও নাই, উনার মধ্যে গ্রামার রুলসও আছে, সেন্টেন্স স্ট্রাকচারও ওনার জানা আছে, সেন্টেন্স প্যাটার্নও জানা আছে। এখন ফ্লুয়েন্সি ডেভেলপমেন্টের জন্য একটা স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়ে উনি যদি আবার স্ট্রাকচার মুখস্থ করা শুরু করেন, ওনাকে যদি আবার গ্রামার রুলস শেখানো হয়, তাহলে উনি কি শান্তি পাবেন? কি মনে হয় আপনাদের? একটু চ্যাটে রেসপন্স করেন তো, যার যেটা ফিল হয় আর কি। আর যার কোনো ফিল হচ্ছে না তার রেসপন্স করার দরকার নাই। আচ্ছা আমি বলে দিই, সময় লাগবে। হ্যাঁ, নো চলে আসছে অলরেডি, নো চলে আসছে। শ্রাবন্তী ম্যাম নিজেই বলেছেন নো। তার মানে সেই কোর্সে গেলেও আপনার শান্তি হবে না, বিকজ আপনার মধ্যে গ্রামার প্যাটার্নটা আছে, সেন্টেন্স স্ট্রাকচারও আপনার জানা আছে, গ্রামার রুলস আপনি জানেন, ভোকাবুলারিও আছে। তার মানে যে কোর্সে আপনাকে গ্রামার শেখানো হবে, রুলস স্ট্রাকচার বোঝানো হবে, সেই কোর্সে আপনার কোনো কাজ হবে না। যে কোর্সে আপনাকে প্রত্যেকদিন ভোকাবুলারি মুখস্থ করার জন্য শিট ধরিয়ে দেওয়া হবে, ওই শিট দিয়েও আসলে আপনার কাজ হবে না। এবার আরেকটা বিষয়,
উনি কথা বলার সময় উনার মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যায়। দেখেন, আপনার মধ্যে গ্রামার রুলস আছে, স্ট্রাকচার জানা আছে, ভোকাবুলারি আছে, মাইন্ড তো ব্ল্যাঙ্ক হওয়ার কথা না, কিন্তু মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে কেন? মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার সাথে স্ট্রেসের কানেকশন আছে, অ্যাংজাইটির কানেকশন আছে, হ্যাঁ, ল্যাক অফ স্পিকিং প্র্যাকটিসেরও কানেকশন আছে। এখন ল্যাক অফ স্পিকিং প্র্যাকটিসের জন্য যে একজন মানুষ সবসময় মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যাবে বিষয়টা তা না। আপনি যখন কথা কম বলছেন তখন আপনার স্ট্রেস অ্যাংজাইটি বেড়ে যায়। তাহলে আমরা যদি স্ট্রেস অ্যাংজাইটি কন্ট্রোল করা শিখি, তাহলে ডেফিনেটলি আপনার মাইন্ড ব্ল্যাঙ্ক হওয়ার পরিমাণও কমে যাবে। মূলত আপনার ওয়ার্ডগুলো, আপনার সেন্টেন্সগুলো কেড়ে নিচ্ছে আপনার অ্যাংজাইটি, আপনার স্ট্রেস। দ্যাট মিনস ইটস সাইকোলজিক্যাল। এখন একটা স্পোকেন ইংলিশ কোর্সে তো অনেক ট্রান্সলেশন শেখানো হয়, তারপর টপিক ধরে ধরে মুখস্থও করানো হয়, কিন্তু স্ট্রেস অ্যাংজাইটি এইটা তো শেখানো হয় না, এটা কিভাবে ডিল করতে হয়। তার মানে ট্রেডিশনাল কোর্সে যেহেতু আপনাকে স্ট্রেস অ্যাংজাইটি নিয়ে মেন্টরিং করা হচ্ছে না, শুধু ইংলিশ দিয়ে দেওয়া হচ্ছে, তো ওই মুহূর্তে কোর্স চলাকালীন অবস্থায় মনে হবে যে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ আপনি পার্টনার পাচ্ছেন, এনভায়রনমেন্ট পাচ্ছেন, আবার মুখস্থ করে এসে কিছু বলার সুযোগও পাচ্ছেন, প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ পাচ্ছেন। ওই সময় মনে হবে যে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু কোর্স যদি শেষ করেন, শেষ করার পরে মনে হবে আপনার পার্টনার নাই, এনভায়রনমেন্ট নাই, আবার আপনি হারিয়ে ফেলছেন। আমার এই কথাটা কানেক্ট করতে পারবেন তারাই যাদের কোর্স করার এক্সপিরিয়েন্স আছে, আগে কোর্স করার এক্সপিরিয়েন্স আছে, কোর্স শেষ হয়েছে, তারপর এমন ঘটনা ঘটেছে। আচ্ছা, কেউ আছেন এমন? থাকলে একটু রেসপন্স করেন তো, তাহলে একটু আমরা মানে বার্নিং এক্সাম্পল আর রেফারেন্স দেখতে পেতাম। কেউ এমন আছেন? অনেক আগে কোর্স করেছেন, কোর্স করার সময় মনে হয়েছিল আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, বাট কোর্স শেষ করার পর মনে হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস, আপনি সব গুলাই ফেলছেন। এমন আছেন কেউ? চ্যাটে একটু রেসপন্স করবেন, হ্যাঁ? না থাকলেও সমস্যা নাই, বাট এই ক্লাসে না থাকুক, পৃথিবীতে আছে এমন মানুষ। ঠিক আছে? তো তার মানে আপনাকে এমন একটা পদ্ধতি শিখতে হবে, এমন একটা গাইডলাইন পেতে হবে, যে গাইডলাইন, যে পদ্ধতি, যে কনসেপ্ট জানা থাকলে কোর্স শেষ হবার পরেও আপনার এই হারানোর ফিলিংটা হবে না যে আপনি হারিয়ে ফেলছেন। আমাদেরকে শিখতে হবে কিভাবে ধরে রাখতে হয়। হ্যাঁ, তো এই ব্যাপারগুলোর কোচিং সেন্টারে ইনভলভ থাকার কারণে অনেকের ডেভেলপমেন্ট হয়েও হচ্ছে না। আর আমি যেটা বলছিলাম, যে একটু গভীরে যাই, এডুকেশন সিস্টেমের গভীরেও আছে বিশাল সমস্যা। সমস্যা বলতে গেলে আসলে ইংলিশ ফ্লুয়েন্সি বা ল্যাঙ্গুয়েজ লার্নিং এটা আসলে একটা ন্যাচারাল প্রসেস। আনন্যাচারালি যখন আপনি শেখার চেষ্টা করবেন, আনন্যাচারাল ওয়েতে যখন আপনি ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট করার চেষ্টা করবেন, তখন আপনি শান্তি পাবেন না। আপনাকে অর্গানিক ওয়েটা ফলো করতে হবে। আপনার আশেপাশে যারা ইংলিশে খুব ভালো কথা বলে দেখবেন, বেশিরভাগ তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে তাদের ইংলিশ ফ্লুয়েন্সি কিভাবে ডেভেলপ হয়েছে, বেশিরভাগ অ্যান্সার পাবেন হচ্ছে অটোমেটিকলি, মানে কোর্স না করে ডেভেলপ হয়েছে, মুভি দেখে, কার্টুন দেখে, বিবিসি সিএনএন দেখে, বা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব প্র্যাকটিস করে, কষ্ট করে। খুব কম মানুষই বলবে যে কোচিং করে ডেভেলপ হয়েছে। তো এখন দেখেন, আমরা কোচিং সেন্টারে যাদেরকে টিচার হিসেবে পাচ্ছি, তার আগে একটু বলি, আমরা তো স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি ডেভেলপ করতে চাই। স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সিটা আসে হচ্ছে কিছু হ্যাবিট এবং কিছু ডিসিপ্লিনের মাধ্যমে, কিছু হ্যাবিট এবং কিছু ডিসিপ্লিনের মাধ্যমে। তো আমরা যাদেরকে কোচিং সেন্টারে টিচার হিসেবে পাই, দেখেন আমারও এটা কোচিং সেন্টার, আমিও টিচার, আমি আত্মসমালোচনা করছি, সো কেউ মাইন্ড করবেন না প্লিজ, হ্যাঁ? তো আমরা যাদেরকে টিচার হিসেবে পাই, আপনাদের কি মনে হয় যে কোচিং সেন্টারে সেই টিচাররাই যখন আমাদেরকে ট্রেন আপ করছেন, তারা তাদের নিজেদের হ্যাবিট এবং তারা তাদের নিজেদের ডিসিপ্লিন আপনাদের সাথে শেয়ার করছে ফ্লুয়েন্সি ডেভেলপমেন্টের? এইটার একটু রেসপন্স আপনাদের থেকে চাচ্ছি। অনেকে তো কোচিং করেননি, তারপর আপনাদের মানে বিশ্বাসটা কি, ধারণাটা কি, এটা একটু রেসপন্স করবেন প্লিজ। মানে আপনারা যত রেসপন্স করেন আমার ভালো লাগে। আমার স্বভাবটাই হচ্ছে ছোট্ট একটা ব্যাচ নিয়ে, মানে ছোট্ট লিটল গ্রুপ অফ পিপুল নিয়ে একটা ব্যাচ রান করা।
আমার ব্যাচে সচরাচর 10 থেকে 12 জন রাখি। হ্যাঁ, এবং প্রচুর আমি ফিডব্যাক নিই যে আসমা ম্যাম রেসপন্স করেছেন না। আমি আবার কোয়েশ্চেনটা করি, কোচিং সেন্টারের টিচারদের, আপনাদের কি মনে হয় যে কোচিং সেন্টারের টিচাররা যখন আপনাকে ট্রেন আপ করছে, তারা নিজেরা যেভাবে ফ্লুয়েন্ট হয়েছে সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করে? অ্যান্সারটা চাচ্ছি, হ্যাঁ। আপনারা যদি রেসপন্স করেন তাহলে আমি আরো ডিপ কিছু বিষয় শেয়ার করব, না হলে কিন্তু আমি স্কিপ করে যাব। কারণ আমি রেসপন্সিভ মানুষ চাই। আচ্ছা, রেসপন্স আসতে শুরু করেছে এবং অনেকে বলছেন না। বিষয়টা আসলেই সঠিক, কারণ কোচিং সেন্টারে সেই ডিসিপ্লিন, সেই হ্যাবিট শেয়ার করার অপশনই নাই। কারণ কোচিং সেন্টারে নিজস্ব একটা সিলেবাস আছে, নিজস্ব একটা ফরম্যাট আছে। আপনাকে সেই সিলেবাসটাই ফলো করতে হবে, সেই ফরম্যাটটাই ফলো করতে হবে, আদারওয়াইজ আপনি তো টিচিং করতে পারবেন না। তার মানে দেখেন আমাদের সিস্টেমেটিকলি এরর আছে। হ্যাঁ। আচ্ছা, ইউজার সাহেব বলেছেন, আই থিঙ্ক মোস্ট অফ দ্য কোচিং সেন্টার টিচার্স ডোন্ট নো হাউ টু স্পিক ফ্লুয়েন্টলি, দে জাস্ট ফলো সাম রুলস। ইভেন ইফ দে নো, দে ডোন্ট শেয়ার, অ্যাকচুয়ালি মোস্টলি দে ডোন্ট শেয়ার। হ্যাঁ, তার কারণটা হচ্ছে দেখেন পৃথিবীতে নট অনলি ল্যাঙ্গুয়েজ লার্নিং বাট অলসো ইন এভরি কেসেস সবকিছুর পেছনে না কমার্শিয়াল থিমটা কাজ করে, বিজনেস মাইন্ডটা কাজ করে। আপনি যদি মেডিকেল সেক্টরের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন বিষয়টা। আপনি মেডিসিন না নিয়েও আসলে থাকতে পারছেন না, আবার মেডিসিন নিয়েও যে সব আপনার কিওর হয়ে যাবে তাও না, আপনাকে কোনো না কোনোভাবে মেডিসিনের উপর ভরসা করতেই হচ্ছে। এক ডাক্তার পছন্দ হচ্ছে না, আরেক ডাক্তারের কাছে আপনি যাচ্ছেন। ঠিক মানে এখানেও এই বিষয়টা কাজ করে যে টিচার্স ট্রেনিং গুলাতে অ্যাকচুয়ালি একদম গভীরের কথা বলি, কেউ কিছু মনে নেবেন না, টিচার্স ট্রেনিং গুলাতেই সমস্যা। টিচারদেরকে যেভাবে ট্রেন আপ করা হয় যে আপনারা আপনাদের ক্লাসরুমকে এইভাবে হ্যান্ডেল করবেন, এইভাবে পরিচালনা করবেন, এই এই জিনিসগুলো শেখাবেন, সেইটাই টিচাররা আপনাদেরকে শেখায়, আমাদেরকে শেখায়। এবং টিচাররা বিশ্বাস করে যে দিস ইজ দ্য সিস্টেম অফ টিচিং। আপনি যদি টিচারদেরকে ব্রেন ওয়াশ করে ফেলতে পারেন তাহলে স্টুডেন্টসরা তো এমনি অটোমেটিকলি ন্যাচারালি ব্রেন ওয়াশ হয়ে যাবে, কারণ টিচাররা তো নিজেরাই বিশ্বাস করে দিস ইজ দ্য সিস্টেম। এবার আপনি আপনার নিজের পার্সপেক্টিভ থেকে, লার্নার্স পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন যে যতগুলা কোচিং এ গেছিলেন বেশিরভাগই হয়তো আপনি টেম্পোরারি কিছু ডেভেলপমেন্ট পেয়েছেন। বেশিরভাগ, আমি সবগুলো বলছি না, আমি গণহারে সবাইকে আমি খারাপ বলছি না, হ্যাঁ বেশিরভাগ বলছি। বেশিরভাগ কোচিং সেন্টার আপনি টেম্পোরারি সলিউশন পেয়েছেন, আপনার ইমিডিয়েটলি গুড ফিলিংও হয়েছে, আবার অনেকের হয়নি। কিন্তু কোর্স শেষে আপনি আবার নির্ভর করতে চাচ্ছেন আরো একটা কোচিং সেন্টারের উপর, মনে হয় আরেকটা কোচিং করা লাগবে। এইভাবে একটা চক্র চলছে, মানে সবাই মিলেমিশে খাচ্ছি আর কি, সবাই খাই বিজনেস করে। ঠিক আছে। তো আচ্ছা, আমি আহ, আরেকজনকে একটু সুযোগ দিতে চেয়েছিলাম, আসমা খান ম্যাম। তারপর জি, মামুন আকন্দ, আপনাকে সুযোগ দিব, তারপর আমি ডিসকাশনে যাব, আর কাউকে সুযোগ দিব না। লাস্টে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেগমেন্টে যাব। যে আসমা খান ম্যাম, আপনি আনমিউট করতে পারেন, কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি যেটা শেয়ার করতে চাচ্ছি, সেম প্রবলেম শ্রাবন্তী ম্যামের, হুম হুম। সেম প্রবলেম আমার। আমি ওকে। কথা বলতে গেলে, আমি স্পিকিং এ করতে গেলে হ্যাং হয়ে যায়। আমি হুম। একজন টিচার, ইংলিশ ওকে। ভার্সনে সবসময় ক্লাস নিতেছি, হুম স্কুল এনভায়রনমেন্টে সবসময় স্পিকিং করতেছি, বাট আমার যখন এই যে আমি আইএলটিএস শুরু করেছি, আইএলটিএস হুম কোর্স, তো দেখা গেল স্পিকিং এ আমি হ্যাং হয়ে যাচ্ছি। যখন আমাকে কিছু বলা হতেছে, কিউ কার্ড হুম। দেওয়া হচ্ছে, আমি কিছুই বলতে পারতেছি না। আমার আমার পুরো মাথা হ্যাং, মনে হইতেছে আমি কোনো ভোকাবুলারি নাই, এটার ইংলিশ কি আমি বলতে পারতেছি না, বুঝতে পারতেছি না, কথা বলতে যেয়ে থেমে যাচ্ছি। এই প্রবলেম আমার। এবার আসমা খান ম্যামকে স্টাডি করি। আপনি তো ইংলিশ মিডিয়ামের টিচার, আপনারও তো জি জি। গ্রামাটিক্যাল নলেজের সংকট নাই, না, ভোকাবুলারির আবার সংকট ম্যামের নাই। মতো আমি লিখতে পারি ভালো, এসে রাইটিং বা এইগুলাতে দেখলাম যে না, আমি খুব ভালো পারি, লিসেনিং এও ভালো, বাট ওই যে স্পিকিং ফ্লুয়েন্সিটাই আমার প্রবলেম। ইভেন আপনার এটাই। এনভায়রনমেন্ট আছে, আপনি তো ইংলিশ মিডিয়ামের জি। একজন টিচার, আপনার এনভায়রনমেন্ট আছে, ইউ হ্যাভ স্টুডেন্টস। তার মানে আমরা যারা মনে করছি যে আমরা একটা এনভায়রনমেন্ট পেলেই হয়ে যাবে, হুম হ্যাঁ আপনি হুম। যদি বাইরের দেশে চলে যান তাহলে হয়ে যাবে, বাট বাংলাদেশে যদি একটা
মানে একটা এনভায়রনমেন্ট পান শর্ট টাইমের জন্য প্রতিদিন, তাহলেও যে হয়ে যাবে বিষয়টা তাও না। ঠিক জি আছে, তাও না। তাহলে বিষয়টা কি, সামনে কিছু আলোচনায় আমার বের হয়ে আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আসমা ম্যাম এটা শেয়ার করার জন্য। কারণ আপনারা যখন জি শেয়ার করবেন তখন বাকিদের সুবিধা হবে বুঝতে। কারণ এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল রেফারেন্স, যাদের এনভায়রনমেন্ট জি আছে, সংকট নাই। কিছু মানুষের তো অনেক সংকট আছে, সেটা বাদ দিলাম। হ্যাঁ, আমি তো বললাম যে আমি যখন হ্যাঁ। স্কুলে থাকি আমার এনভায়রনমেন্ট এমন, আমার তখন কিন্তু ইংলিশেই কিন্তু আমার ক্লাস নিতে হচ্ছে। হুম হুম আমিও সায়েন্সের টিচার, আমারই কিন্তু ইংলিশেই নিতে হচ্ছে, কম্পিউটার ক্লাস নেই, সায়েন্স হুম। ক্লাস নেই, ইংলিশে নিতেছি। বাট কারোর সামনে বলতে গেলে আমি ইউ গেট হয়ে স্টাক। যাচ্ছি। হুম। তার মানে এই দুইটা কেস স্টাডি থেকে আমরা ধরতে পারছি যে গ্রামার রুলস শিখে লাভ নাই, বরং যেটা আপনার জানা আছে ওইটাকে কিভাবে ট্রিগার করে স্পিকিং ফরম্যাটে নিয়ে আসা যায় সেটা শিখতে হবে, তাই না? সেটা শিখতে হবে জি কিভাবে স্পিকিং ফরম্যাটে নিয়ে আসা যায়। আচ্ছা মামুন আকন স্যার, আপনি আহ, কয়েকবার মনে হয় হ্যান্ড রেজ করেছিলেন, যে আপনার কাছে যাচ্ছি, তারপর আর কারো কাছে যাব না, একদম কিউএনএ সেগমেন্টে যাবো এরপরে। হ্যাঁ, জি মামুন স্যার কিছু বলতে চাচ্ছেন মনে হয়, মামুন আকন্দ স্যার, এমডি মামুন আকন্দ স্যার। হুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসলে ভাই, আমি যেটা বলতে চাচ্ছি, আমি হুম একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। হুম হুম এবং এর আগে আমি একটা ইংলিশ মিডিয়াম, গুলশানে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে মিউজিক টিচার ছিলাম। এর পরবর্তীতে আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করি। হুম যখন আমি স্কুলে ছিলাম, আমি মোটামুটি আকারে বাচ্চাদের সাথে বা আদার্স টিচারদের সাথে কথা বলতাম। হুম আহ, কিন্তু পরবর্তীতে যখন আমি কোম্পানিতে জয়েন করি, এবং আমার কান্ট্রি ডিরেক্টর সে হলো ড্যানিশ, এবং তার সে ইংলিশ বললে অনেক অস্পষ্ট, এবং সে খুব মানে গুরুগম্ভীর টাইপের লোক। এ- এরপর থেকে এখানে আসার পর থেকে দেখতেছি যে সে যখন কথা বলতেছে, আমি যে তার সাথে কথা বলবো, হুম আমি কোন ওয়ার্ডটা বলতেছি এটা রাইট হবে কিনা, এই আনইজি হুম। ফিলটা বা এই নার্ভাসনেস থেকে আমি অ্যাংজাইটি। পারা জিনিস তখন পারতেছি না। হুম পাশাপাশি হলো মানে আমি বলবো কিনা, আমার সাথে আরো কলিগরা আছে, হুম ইংলিশটা বললে ভুল হবে কিনা, এই যে লজ্জাবোধটা, এই লজ্জাবোধটা থেকেও দেখা যাচ্ছে যে আমি পারা জিনিসটাও পারতেছি না। পরবর্তীতে আমার অফিস কলিগ একজন আছে, সে আমার চেয়ে ভালো ইংলিশে কথা বলে। হুম তার সাথে আমি শেয়ার করলাম যে আপনি আর আমি দুজনে পার্সোনালি কথা বলি, আমার কথা ডেভেলপের জন্য, ভুল হলে আপনি ধরাই দিবেন। তো সে তার ব্যস্ততার কারণে খুব বেশি একটা সময় দিতে পারে না। কিন্তু এমন একটা পজিশন হয়েছে যে আমরা নার্ভাসনেস থেকে, এবং দেখা যাচ্ছে পারা জিনিসও পারতেছি না, বস কি বলতেছে তার কথাটা ক্লিয়ার মনে হচ্ছে বুঝতেছি না আমি। And এই জায়গা থেকে আসলে আমাকে মানে আমি পারবো কিনা, কনফিডেন্স জি। লেভেলটা এখন একদম জিরো লেভেলে চলে আসছে। ওকে। তো আপনার ভিডিওটা দেখে এখন আমার কাছে একটা মনে হলো যে হয়তো আপনার সাথে আমি সুযোগ পেলে আপনার সহযোগিতা হতে কনফিডেন্স লেভেলটা আমি হয়তো বাড়াতে পারবো, এবং আমি আবার আগের মতো হয়তো কথা বলা সেই স্পট অন। বিশ্বাসটা আমার ভিতর তৈরি হবে। ইনশাল্লাহ থ্যাংক ইউ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দরভাবে শেয়ার করেছেন। তাহলে দেখেন, আমরা তিনজনের থেকে কিছু অভিজ্ঞতা শুনলাম এবং তিনজনই সামহাও ইংলিশের সাথেই অ্যাটাচড ছিলেন। তার মানে উনারও ভোকাবুলারি সংকট নাই, উনার সংকট হচ্ছে সেলফ কনফিডেন্সে। মামুন স্যারের সংকট সেলফ কনফিডেন্সে। এখন এই সেলফ কনফিডেন্সের সংকট কাটানোর জন্য আমি যদি ওনাকে আই ইট রাইস, আমি ভাত খাই, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না, ডু ইউ ইট রাইস, ইয়েস আই ইট রাইস, এই ফরম্যাটে নিয়ে যায়, তাহলে কি আপনাদের মনে হয় যে ওনার সংকট কাটবে, ওনার স্ট্রেস কাটবে? না, কোনো লাভই হবে না। এগুলো উনি সবই জানেন, সবই বলতে পারেন, ওনাকে কোয়েশ্চেন করলে উনি বলে দিবেন। কিন্তু দেখেন আমাদের ট্রেডিশনাল ফরম্যাটের কোচিং সিস্টেমে এই জিনিসগুলো শেখানো হয়, ট্রান্সলেশন নির্ভরতা। তাহলে মামুন স্যারের যেহেতু স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটির প্রবলেম, তাহলে এই প্রবলেম কাটানোর জন্য তো আমাদের কিছু মাইন্ড ট্রেনিং দরকার, কিছু ফিলোসফি শেখা দরকার, কিছু সাইকোলজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স জানা দরকার, তাই না? এবার মজার কথা বলি, সেটা হচ্ছে যে ইটস নট অ্যাবাউট মামুন স্যার, শ্রাবন্তী ম্যাম, আসমা ম্যাম, ইটস অ্যাবাউট এভরিওয়ান। রিসার্চ বলে 80% সাকসেস কামস ফ্রম সাইকোলজি। সাইকোলজিক্যাল জায়গাটা যদি আপনি স্ট্রেংথ করতে পারেন, এটাকে হ্যান্ডেল করতে পারেন, ম্যানেজ করতে পারেন, এইখান থেকেই আপনার সাকসেসটা চলে আসবে। যার ভোকাবুলারি সংকট তারও আসবে, যার ভোকাবুলারি সংকট নাই তারও আসবে, যার গ্রামার রুলস এর সংকট তারও আসবে, যার গ্রামার রুলস এর সংকট নাই তারও আসবে। তার মানে আমাদের 80% জায়গাটা ঠিক করা লাগবে। এখন আজকে তো আমরা ঠিক করতে পারবো না, বাট আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি আসলে যে কোন জায়গায় প্রবলেম আর কোন জায়গাগুলা ঠিক করা দরকার। হ্যাঁ,
তাহলে সাইকোলজিক্যাল স্ট্রেংথ এটা ডেফিনেটলি এটা শুধুমাত্র ইংলিশ দিয়ে আসবে না। 80% সাইকোলজি অ্যান্ড 20% মেথড বা মেকানিজম যেটাই বলি আমরা, এখানে আমরা মেথড শব্দটা ইউজ করতে পারি। মেথডটা হচ্ছে আপনি কি প্র্যাকটিস করছেন, কিভাবে প্র্যাকটিস করছেন, কোন টিচারের কাছে আছেন, কোন কোচিং সেন্টারে আছেন, কোন বই পড়ছেন। এইটা হচ্ছে 20%, আপনার সফলতার মাত্র 20% এটা। আর 80%ই হচ্ছে সাইকোলজি অ্যান্ড ইমোশন। আপনি ইমোশনালি কেমন ফিল করছেন। দেখেন 3 জনের কেস স্টাডি থেকে আমরা জানতে পারছি যে কথা বলার সময় ওনারা ইমোশনালি উইক হয়ে যাচ্ছেন, ওনারা নার্ভাস হয়ে যাচ্ছেন, অ্যাংজাইটিতে ভুগছেন। তার মানে দেখেন মিলে যাচ্ছে। এই জায়গাটা যদি আপনি ঠিক করতে পারেন, অ্যাংজাইটিটা যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার জানা ভোকাবুলারি গুলো চলে আসবে। ইভেন একটা ভোকাবুলারি ভুলে গেলে অন্য একটা ভোকাবুলারি রিপ্লেস করে কমিউনিকেশন আপনি ডান করতে পারবেন। ঠিক আছে, আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, এবং আপনাদের এক্সপিরিয়েন্স থেকেই কিছু কথাও আমি বলতে পারলাম, সুযোগ পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমি যাই যে আসলে আমাদের ভাষা শেখার প্রসেসটা কেমন হওয়া উচিত, ভাষা শেখার ন্যাচারাল প্রসেসটা কি। দেখেন আমরা বাংলা ভাষাটা কিভাবে শিখেছিলাম। ডেফিনেটলি জন্মের পরেই বাংলা ভাষাটা বলা শুরু করে দিইনি, বাচ্চা ছিলাম, দাঁত টাত কিছুই ছিল না। হ্যাঁ, তো জন্মের পর আমরা যেটা করেছি, আমরা অবজার্ভ করেছি আমাদের চারপাশে কি হচ্ছে না হচ্ছে, আমরা কালচারটা অবজার্ভ করেছি। আমাদের চারপাশে বাংলায় কথা বলা হতো, সেইটা আমাদের কানে গেছে, 2 কানে গেছে, আমাদের ব্রেনের মধ্যে ঢুকেছে। এটা ঢুকতে 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 একটা পর্যায়ে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, আমরা বুঝতে শুরু করেছি। তারপর বুঝতে 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 ব্রেন এটাকে এমন ভাবে প্রসেস করে ফেললো, তারপর সেটা মুখ দিয়ে একটু একটু করে বের হতে থাকলো। আব্বা, আম্মা, দাদা, দাদি, আমার টুইন বাচ্চা 2টা জমজ ছেলে আমার আছে, ওদের বয়স 3 বছর হবে অগাস্টে ইনশাল্লাহ। ওদেরকে আমি অবজার্ভ করছি। তো বিষয়টা এমন, প্রথমে অবজারভেশন, অবজারভেশন থেকে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, তারপর আন্ডারস্ট্যান্ডিং থেকে অ্যাকচুয়ালি আমাদের মুখের কথাটা আসে। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, এবং এই এক্সপিরিয়েন্সের সপক্ষে রিসার্চারদের রিসার্চও আছে, একটু আপনাদের সাথে শেয়ার করি। আজকে চাচ্ছিলাম না শেয়ার করতে, তাও শেয়ার করি। আসলে যত কথা বলছি আপনাদের সাথে মানে আপন আপন ভাবটা বেশি চলে আসছে। তাই আমি জানি না যে আরো কি কি শেয়ার করে ফেলবো আপনাদের সাথে, আই হ্যাভ নো আইডিয়া। একটা ল্যাঙ্গুয়েজ ট্রেনারের ওনাকে চেনা উচিত, যার সাথে পরিচয় করাই দিব। আবার অনেকে চিনলেও জীবনেও বাংলাদেশে ওনার নাম উচ্চারণ করে না কেউ। আচ্ছা, ওনাকে কেউ চেনেন? একটু আনমিউট করে রেসপন্স করেন তো, চ্যাটে লিখতে গেলে সময় লাগবে, আমি দেখতেও পারবো না এখন। একটু আনমিউট করে রেসপন্স করেন, ওনাকে কেউ চেনেন কিনা। আচ্ছা, যদি কেউ চেনেন তাহলে সেই রেসপন্স করেন যে আমি চিনি। আচ্ছা, রেসপন্স যেহেতু পাচ্ছি না, তার মানে ধরে নিলাম যে কেউ চিনেন না ওনাকে। ওনার নাম ডক্টর স্টিফেন ক্র্যাশন। উনি হচ্ছেন ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার একজন প্রফেসর, প্রফেসর অফ এডুকেশন। উনি কথা বলতে পারেন 8টা ভাষায় ফ্লুয়েন্টলি, মাশাল্লাহ। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, আমি আরো সহজ কথাই বলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে বা ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে যত রিসার্চার আছেন পৃথিবীতে, ওই সবগুলা রিসার্চারদের মধ্যে স্টিফেন ক্র্যাশন হচ্ছেন 1 নম্বর, বিশ্বসেরা রিসার্চার উনি। উনি একজন গবেষক প্লাস লিঙ্গুইস্ট। উনি কথা বলতে পারেন 8টা ভাষায়, আমরা একটা একটা ভাষাতে কথা বলতে যে আমাদের অবস্থা খারাপ। তো আমি যে জন্য এটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখেন উনি বলছেন, উই অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ ওয়েন উই আন্ডারস্ট্যান্ড হোয়াট উই হিয়ার অ্যান্ড রিড। ওয়েট এ মোমেন্ট। সরি ফর দ্য ইন্টারাপশন। সো স্টিফেন ক্র্যাশন বলছেন, উই অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ ওয়েন উই আন্ডারস্ট্যান্ড হোয়াট উই হিয়ার অ্যান্ড রিড। আমিও কিন্তু বলেছি, মানে বাংলা বলি, এটার জাস্ট ধারণাটা দিই, ট্রান্সলেট করছি না। উনি বলছেন আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করি যখন আমরা কোনো কিছু শুনে এবং পড়ে বুঝতে পারি। তার মানে ইটস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। তা আমিও সেটা বললাম যে জন্মের পর আমরা সবকিছু অবজার্ভ করি, অবজারভেশন থেকে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার পরে একটু একটু করে বেরোতে শুরু করে। এটা বিশ্বসেরা রিসার্চার ডক্টর স্টিফেন ক্র্যাশনও বলছেন, এবং এটা আমি আমার নিজেও ল্যাঙ্গুয়েজ লার্নিং জার্নিতে হারে হারে টের পেয়েছি।
আরেকটু বিষয় বলে রাখি আমার কথা, আমি কিন্তু হতাশ শুধু একাডেমিক লাইফে ছিলাম না, ইংলিশ শিখতে যেও ছিলাম। এই হতাশার গল্প আমি আমার ক্লাসে শেয়ার করব, জাস্ট একটু টাচ দিচ্ছি আপনাদের, যে ট্রেডিশনাল কোনো সিস্টেম আমাকে স্যাটিসফাইড করতে পারেনি, আমার মধ্যেও অশান্তি ছিল। কিন্তু কোনো একটা ঘটনা প্রবাহের মাধ্যমে যখনই আমি ডক্টর স্টিফেন ক্র্যাশন পর্যন্ত পৌঁছায় যাই, আরো কিছু মেন্টরের পর্যন্ত পৌঁছে যাই, আরো কিছু অ্যামেজিং মানে রিসোর্স প্লাস মেন্টর প্লাস ম্যাটেরিয়ালস, এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালস পর্যন্ত পৌঁছে যাই, তারপরে আমি বদলাতে শুরু করি। সো এই জার্নিটা আমার ইংলিশ ফর বিজি পিপল কোর্সে থাকে। বলা যায় যে ইংলিশ ফর বিজি পিপল কোর্সটা আমার নিজের লার্নিং জার্নি। এই জন্য আপনাদের জিজ্ঞেস করছিলাম যে কোচিং সেন্টারে সচরাচর টিচাররা তাদের লার্নিং জার্নি শেয়ার করে না। কেউ যদি কার্টুন দেখে ফ্লুয়েন্ট হয়, আপনাকে সেই কার্টুন দেখে কিভাবে ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট করতে হয় সেটাও শেখাতে পারবে না। কার্টুন দেখে যে ফ্লুয়েন্ট হয়ে গেছে, ন্যাচারালি হয়ে গেছে। এই যে আমরা বাংলায় কথা বলছি, আমাদের মধ্যে তো ব্যাকরণ আছে, কিন্তু ব্যাকরণ এক্সপ্লেন করতে যান, আপনি এক্সপ্লেন করতে পারবেন না যদি আপনি ব্যাকরণ বিদ না হন। হ্যাঁ, তো ব্যাপারটা এমন আর কি, অনেক সময় যে ভালো খেললেই ভালো কোচ হওয়া যায়, বিষয়টা এমন না। ওকে, তাহলে আমি ভাষা শেখার ন্যাচারাল প্রসেস নিয়ে কথা বলছিলাম। ন্যাচারাল প্রসেসটা আসলে তৈরি হয়ে হচ্ছে অবজারভেশন, আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিংটা আবার কোত্থেকে তৈরি হয়? শুধু যে অবজার্ভ করার মধ্যে তা না, আমরা প্রতিনিয়ত বাংলা ভাষাটা শুনতাম দুই কান দিয়ে। হ্যাঁ, মূলত দেখা এবং শোনা, লিসেনিং, এই দুইটার মাধ্যমে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হতো, তারপরে মুখে আসতো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ভাষা শেখার ন্যাচারাল প্রসেসটা আসে হচ্ছে লিসেনিং এর মাধ্যমে। এবার আপনারা এই যে স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন, বিভিন্ন কোর্স করেন, এবার দেখেন তো একটা বেসিক স্পোকেন ইংলিশ কোর্সে লিসেনিং এর কথা কয়বার আসে? হয়তো অ্যাডভার্টাইজমেন্ট গুলাতে আসতে পারে, হয়তো বিভিন্ন পডকাস্টে বলতে পারে আপনাকে লিসেনিং করতে হয়, কিন্তু যখনই আপনি সেই পডকাস্টওয়ালা ব্যক্তির কোচিং সেন্টারে যাচ্ছেন, কোর্স করছেন, তখন তো আপনি লিসেনিং পাচ্ছেন না। একটু রিলেট করবেন আমার সাথে। দেখেন, আমি মিথ্যা বলতে চাই না, আমি ভুল বলতেও চাই না। আমি যদি ভুল করি আপনারা শুধরে দিবেন। কেউ যদি এখানে থাকেন, কোর্স করেছেন, একটু আমাকে বলেন যে সেই কোর্সে লিসেনিং পেয়েছেন কিনা, প্রচুর শুনতে পেয়েছেন কিনা ইংলিশটা। বেসিক স্পোকেন কোর্সের কথা বলছি, আইএলস না। এবং আমার অবাক লাগছে যে আপনাদের কেউ কখনো কোনো কোর্স করেননি। অবশ্য ফ্রি সেশনে সবাই অনেক কিছু হাইড করে, আমার আপন হয়ে যাবে যখন অনেকে, তখন সব কথা বের হওয়া শুরু হয়। ইটস মাই এক্সপিরিয়েন্স। তো আপনাদের একটু জানায় রাখি যে কোনো স্পোকেন কোর্সে লিসেনিং করানো হয় না। সেখানে বই পড়ানো হয়, শিট পড়ানো হয়, এবং টপিক ধরে ধরে মুখস্থ করানো হয়, ট্রান্সলেশন চর্চা করা হয়। ওকে, কিন্তু ভাষা শিখতে গেলে লিসেনিং অপরিহার্য, এটাই তো ন্যাচারাল প্রসেস। রিলেট করেন আপনারা। আচ্ছা, স্পিকিংটা ইনপুট নাকি আউটপুট শেয়ার করেন আমার সাথে। স্পিকিং ইনপুট নাকি আউটপুট? আউটপুট। সবাই এগ্রি করছেন? ডিসএগ্রি করছেন কে কে? যে ডিসএগ্রি করছেন সে রেসপন্স করেন। আচ্ছা, সবাই সম্ভবত এগ্রি করছেন, স্পিকিং আউটপুট, কেউ ইনপুট বলছেন না। ইয়েস, ইউ আর রাইট, স্পিকিং আসলে আউটপুট। আউটপুট আগে নাকি ইনপুট আগে? হোয়াট কামস ফার্স্ট, আউটপুট অর ইনপুট? রেসপন্স করবেন। ইনপুট আগে। ইনপুট। ইনপুট। অবভিয়াসলি ইনপুট আগে। তাহলে স্পিকিং যদি আউটপুট হয়, তাহলে ইনপুট কি? ইনপুটটা কোনটা? শীট? প্র্যাকটিস। প্র্যাকটিস। আচ্ছা, প্র্যাকটিসটা কোনটা? এবং শীট পরে প্র্যাকটিস? অর্জনা। Listening. ইয়া, listening. লিসেনিংটা। এক্স্যাক্টলি, লিসেনিং। থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্ডারফুল। লিসেনিং ইজ দ্য ইনপুট। আমরা আউটপুট চাচ্ছি, উই ওয়ান্ট আউটপুট, উই ওয়ান্ট আউটপুট, উই ওয়ান্ট আউটপুট, বাট ওয়্যার ইজ দ্য ইনপুট? ইনপুট কই? আপনি তো ইনপুট খুঁজছেন না। খুঁজবেনই বা কেন? আপনাকে তো বোঝানোই হয়নি যে আপনার ইনপুট লাগবে। হ্যাঁ, ইভেন ওই যে টিএফএল টেসেল সার্টিফাইড যে প্রোগ্রামগুলো আছে, সেখানেও খুব বেশি গুরুত্ব আসে না। হ্যাঁ, লিসেনিং থাকে, বাট খুব বেশি গুরুত্ব দিয়ে বলাই হয় না কোনো টিচারকে যে আপনারা ডেইলি লিসেনিং করাবেন। তাহলে দেখছেন সিস্টেমে কোথায় ফল্ট। হ্যাঁ, তাহলে আমাদের লিসেনিং করতে হবে, প্রচুর লিসেনিং করতে হবে। এখন বলতে পারেন আমার তো লিসেনিং এর সমস্যা নাই, আমি তো ডেইলি লিসেনিং করি, তবু আমি বলতে পারি না কেন? এইটার উত্তর দিই, কেন পারেন না এবং লিসেনিংটা আসলে ব্রেনে কিভাবে কাজ করে স্পিকিংটা বের করে। আমি আবার আমাদের ছোটবেলায় ফিরে যাই। আচ্ছা, আপনারা বলেন তো যে আমাদের বাংলা লিসেনিং প্যাটার্নটা কেমন ছিল
আমরা প্রতিদিন খুব ইজি লিসেনিং করতাম নাকি ডিফিকাল্ট লিসেনিং করতাম? খুব কঠিন বাংলা শুনতাম নাকি ইজি বাংলা শুনতাম? একটু রেসপন্স করেন। ইজি বাংলা শুনতাম। ইজি বাংলা। সবাই এগ্রি না? ডিসএগ্রি করলেও একদম আনমিউট করে ডিসএগ্রি করে ফেলবেন স্ট্রংলি। আমরা সবাই সহজ সরল বাংলা শুনতাম। তার মানে ন্যাচারাল অ্যাকুইজিশনের ক্ষেত্রে দাঁড়াচ্ছে যে আমাদেরকে ন্যাচারালি যদি শিখতে হয়, অর্গানিক প্রসেসটা যদি ফলো করতে হয়, তাহলে আমাদেরকে ইজি লিসেনিং করতে হবে, ইজি ইংলিশ। কিন্তু আমরা কি করি? আমরা মনে করি আচ্ছা এটা তো ইজি, এটা তো আমি বুঝি, এটা আমার দরকার নাই, আমি একটু ডিফিকাল্টটা লিসেনিং করি। তার মানে এখানেই আপনি সিস্টেমেটিক মিস্টেক করে ফেলছেন, ভুল করে ফেলছেন। সিস্টেমটাকে, অর্গানিক আর ন্যাচারাল সিস্টেমটাকে আপনি করাপ্টেড বানায় ফেলছেন। খুব বোঝার চেষ্টা করেন, মাথায় রাখেন বিষয়গুলা। আমি আসলে মুখস্থ প্রেজেন্টেশন দিচ্ছি না, হ্যাঁ, একটু র্যান্ডম ডিসকাশনে আছি। আরেকটা বিষয় আপনাদের থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, আমরা যখন বাংলা শুনতাম, প্রত্যেক দিন কি নতুন নতুন শব্দ শুনতাম, নতুন নতুন বাক্য শুনতাম, নাকি ঘুরে ফিরে একই রকম শব্দ শুনতাম, একই রকম বাক্য শুনতাম? কি মনে হয়? সেম। একই রকম। একই রকম বাক্য শুনতাম ঘুরে ফিরে। ডিফারেন্ট না? মাঝে 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 নতুন শুনতাম তো। মাঝে মাঝে নতুন শুনতাম, বাট ম্যাক্সিমাম সময় হ্যাঁ, একই রকম, ম্যাক্সিমাম একই সময় একই রকম। রকম শুনতাম। আচ্ছা, এই যে আমি 9:35-এর দিক থেকে কথা বলা শুরু করেছি, আমি যতগুলো বাংলা ভোকাবুলারি আপনাদের সাথে শেয়ার করছি, বাংলা সেন্টেন্স আপনাদের সাথে শেয়ার করছি, আচ্ছা আমি কি খুব নতুন নতুন শব্দ নিয়ে আসছি আমার ডিসকাশনে, নতুন নতুন সেন্টেন্স নিয়ে আসছি? না না, না। এগুলো শুনতে। আচ্ছা, কিন্তু মিনিং তো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাই না? একই শব্দ, একই বাক্য, বাট বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন মিনিং, বিভিন্ন ভাব নিয়ে আসছে, তাই না? ভাবটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কনটেক্সট চেঞ্জ হয়ে যাচ্ছে। একই শব্দ দিয়ে, একই বাক্য দিয়ে আমি কনটেক্সট চেঞ্জ করে ফেলছি। তার মানে এখানে দেখা যাচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাকুইজিশন সিস্টেমে ওর প্রসেসে আপনার লিসেনিংটা হচ্ছে রিপিটেড লিসেনিং। ঘুরে ফিরে আপনি একই শব্দ ইনপুট নিচ্ছেন, একই বাক্য ইনপুট নিচ্ছেন, তারপরে ওইটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে যাচ্ছে। দ্যাট মিনস ফ্লুয়েন্টলি কথা বলার ক্ষেত্রে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে হিট করতে হবে। অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড তখনই হিট খায় যখন আপনি রিপিটেড লিসেনিং করছেন, রিপিটেড ইনপুট নিচ্ছেন। রেপিটেশন ইজ দ্য মাদার অফ স্কিল। মনে রাখবেন, রেপিটেশন ইজ দ্য মাদার অফ স্কিল। রেপিটেশনের ফলেই আপনার সাবকনসিয়াস মাইন্ড গ্রো করে এবং সেইটা আপনাকে রেজাল্ট দেয়া শুরু করে। স্পিকিংটা আসে সাবকনসিয়াসলি, চিন্তা ভাবনা করে আপনি কথা বলতে পারবেন না। ওয়ার্ড চিন্তা করে আপনি কতক্ষণ কথা বলবেন? নো টাইম। স্পিকিং করার সময় আপনার সময়ই নাই এত চিন্তা করার। ভুল ভাল হলেও আপনাকে কমিউনিকেশন করে ফেলতে হবে হুটহাট। কিন্তু এই কমিউনিকেশন করার জন্য আপনাকে কোন জায়গাটা স্ট্রেংথ ডেভেলপ করা লাগবে? আপনার সাবকনসিয়াস মাইন্ডে। এখন সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন আপ করার জন্য আপনি যদি ভোকাবুলারি মুখস্থ করেন লিস্ট ধরে, আপনি একদিক থেকে শিখবেন, আরেক দিক থেকে ভুলবেন। আপনি যদি প্রতিদিন ট্রান্সলেশন মুখস্থ করেন, রিপিট করেন, তাহলে মাথায় ট্রান্সলেশন কাজ করবে। আচ্ছা বলেন তো, কথা বলার সময় যদি আপনি বাংলা চিন্তা করেন, কমিউনিকেশন করে শান্তি পাবেন নাকি লিসেনিং করে শান্তি পাবেন? শোনার সময় বাংলা চিন্তা, বলার সময় বাংলা চিন্তা, এটা কিন্তু ম্যাক্সিমামের মধ্যে চলে আসে, ট্রান্সলেশন কিন্তু ম্যাক্সিমামের মধ্যে চলে আসে। আচ্ছা, ট্রান্সলেশন করে কি শান্তি পান? পরীক্ষার হলে লিখে শান্তি আছে, নাম্বার পাবেন, বাট কথা বলার সময় শেয়ার করবেন, একটু আমার সাথে শেয়ার করেন। আপনি শেয়ার করবেন, আমি এনার্জি পাবো, আমি আরো বেশি শেয়ার করবো। আর শেয়ার না করলে আমি কিছু বিষয় হাইড করে যাব। হ্যাঁ, যাদের মাথায় ট্রান্সলেশন চলে তারা কি কথা বলে শান্তি পান নাকি অশান্তি লাগে? আপনাদের কি ফিল হয় কখনো যে একটু যদি ট্রান্সলেশন না করে কথা বলতে পারতাম? অশান্তি লাগে। শান্তি লাগে। থ্যাংক ইউ। ট্রান্সলেশন অন ঝামেলা, ঠিক বলেছেন। আসলে না, ট্রান্সলেশন করে ন্যাচারালি কথা বলা যায় না, আপনি বারবার আটকে যাবেন। কিন্তু আপনাকে তো ট্রান্সলেশন দিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, আপনার সাবকনসিয়াস মাইন্ডকেও তো ট্রান্সলেশনের মাধ্যমে শক্তিশালী করে দেওয়া হচ্ছে। তাহলে মানুষ অশান্তিতে থাকবে না কেন? আমি আসলে শুধু বাংলাদেশের কথা বলছি না, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেমের কথা বলছি, নট অনলি বাংলাদেশ। ওয়ার্ল্ড ওয়াইড অশান্তি এই ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে। আচ্ছা, এটা গেল। তার মানে ট্রান্সলেশন করে, মুখস্থ করে সাবকনশিয়াসকে
সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন আপ করে ন্যাচারাল ফ্লুয়েন্সি নিয়ে আসা যায় না। বাংলাতে আমাদের ন্যাচারাল ফ্লুয়েন্সি আসছে হচ্ছে রিপিটেড বাংলা লিসেনিং করে এবং ইজি লিসেনিং, শুরুতে ইজি লিসেনিং। এখন ইজি বিষয়টা কিন্তু স্টেপ বাই স্টেপ চেঞ্জ হয়ে যায়। আজকে আপনার জন্য যেটা ডিফিকাল্ট সেটা 2 মাস পরে ইজি হয়ে যেতে পারে। ইটস বিন অলওয়েজ ইজি লিসেনিং। ইজি লিসেনিং ইজ দ্য কি টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। মাথায় রাখেন, একটা বিশাল সিক্রেট শেয়ার করলাম, ইজি লিসেনিং ইজ দ্য কি টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমরা আমাদের ন্যাচারাল যে কমিউনিকেশন গুলা করি বাংলা ভাষাতে, এই কমিউনিকেশন গুলা আমরা কি মানে ইজি কমিউনিকেশন করতে পছন্দ করি নাকি ডিফিকাল্ট বাংলা শব্দ দিয়ে কমিউনিকেশন করতে পছন্দ করি? কোনটা শেয়ার করেন? যখনই কোয়েশ্চেন করবো তখনই শেয়ার করবেন। ইজি দিয়ে করলে আমরা বেশি ইজি কমিউনিকেশন। ইজি কমিউনিকেশন আপনারাই বলছেন। আচ্ছা, শোনার ক্ষেত্রে ইজিটা শুনতে ভালো লাগে নাকি ডিফিকাল্টটা শুনতে ভালো লাগে? Obviously, ইজিটাই শুনতে ভালো লাগে। আচ্ছা, পড়ার ক্ষেত্রে ইজিটা পড়তে ভালো লাগে নাকি ডিফিকাল্টটা পড়তে ভালো লাগে? ইজি। ডেফিনেটলি ইজিটা। দেখছেন পাওয়ার অফ ইজি। অ্যাজ আ লিসেনার আমরা ইজি শুনতে চাই, অ্যাজ আ স্পিকার আমরা ইজি বলি বাংলা ভাষাতে, বাট যখনই হোয়েন এভার ইট কামস টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা চাই ডিফিকাল্ট ভোকাবুলারি ইউজ করতে, আমরা চাই ডিফিকাল্ট লিসেনিং করতে, আমরা চাই ডিফিকাল্ট রাইটিং করতে। দেখেন তো কোন জায়গাতে সমস্যা। কেউ আমাদেরকে এভাবে একটু মাথায় হাত বুলিয়ে বলেও না জীবনে যে এই সমস্যাটা আছে, এই সমস্যাটা বাদ দাও। কেউ বলে না, আমাকেও কেউ বলেনি, বাট ডেফিনেটলি কোনো একটা ঘটনা প্রবাহের মাধ্যমে এগুলো জেনেছি। কিছু বিষয় তো আপনার সাথে শেয়ার করছি এখন। তার মানে ইজি জিনিসকে আন্ডারএস্টিমেট করার কোনো সুযোগ নাই। আপনি প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন, আপনি ভাবছেন আমি ডিফিকাল্ট ডিফিকাল্ট রিচ রিচ ভোকাবুলারি ইউজ করে প্রেজেন্টেশন দিব। বিশ্বাস করেন, আপনি যাদের সামনে প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং করবেন, আপনি যদি রিচ রিচ ভোকাবুলারি ইউজ করেন, আপনার সাথে তারা কানেক্টই হতে পারবে না। আপনি তাদের কাছে বিরক্তিকর প্রেজেন্টার হয়ে উঠবেন। যদিও প্রেজেন্টেশন শেষে সবাই হাততালি দিবে বটে, বাট আত্মিক ইমোশনাল কানেকশন, ইমোশনাল অ্যাটাচমেন্ট এটা তৈরি হবে না। বাট আপনি আপনি যদি ইজিলি বলেন, ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাবে। আবারও বলি, ইজি জিনিসটা আসলে এমন না যে আজ মানে সবকিছুই খুবই ইজি। আজকে যেটা আপনার কাছে ডিফিকাল্ট সেটা আপনার কাছে ইজি হয়ে যেতে পারে 2 মাস পর। ওকে, আচ্ছা। তাহলে ভাষা শেখার ন্যাচারাল প্রসেস হচ্ছে আপনাকে ইজি লিসেনিং করতে হবে, রিপিটেড লিসেনিং করতে হবে। এখন দেখেন তো, আপনারা যারা ইংলিশ লিসেনিং করেন, রিপিটেড লিসেনিং কি হয়? কালকে একটা জিনিস লিসেনিং করেছি, আপনার তোর মন চাইবে না ওই জিনিসটা আবার আগামীকালকে রিপিট করতে, হয় না। তার মানে যাদের লিসেনিং স্কিলও সমস্যা নাই, তাদের রিপিটেশনটা নাই। এই রিপিটেশনটা না থাকার কারণে সাবকনসিয়াস মাইন্ডটা তৈরি হচ্ছে না, ফ্লুয়েন্সিটা আসছে না। আমার কোর্স ইংলিশ ফর বিজি পিপুলে একদম মানে হাতে কলমেই বলা যায় যে শিখাই দেব, মাথায় হাত বুলিয়ে, যে কোন ম্যাটেরিয়ালস, কোন ধাঁচের ইংলিশটা কিভাবে রেপিটেশন করলে আপনার সাবকনসিয়াস মাইন্ডটা অ্যাট্রাক্ট করবে এবং আপনার মুখ দিয়ে ইংলিশ কথা বের হওয়া শুরু করবে। এটা আমার কোর্সে আমি শিখাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এটা একটা বিষয় গেল। তো এখন এতক্ষণ তো প্রায়োরিটি দিছিলাম যাদের লিসেনিং স্কিলেও সমস্যা নাই তাদেরকে। এবারে বলি, বাংলাদেশের বেশিরভাগ মানুষের সমস্যা ফার্স্ট ইংলিশ ক্যাচ করতে পারে না। ইন্ডিয়ান ইংলিশটা শুনতে পারে, বাট যখনই আমেরিকান বা ব্রিটিশ ইংলিশ শুনতে যায় তখনই বাধে ঝামেলা। ফার্স্ট কথা বলে মাথার উপর দিয়ে যায় সবকিছু। আচ্ছা, এই সমস্যায় কারা কারা আছেন শেয়ার করেন। এই যে আমি আছি, আমি আচ্ছা, বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়া আসছি, আমি এই হুম, মাসে আসলাম। তো ওকে, এদের অ্যাকসেন্ট আর আমার অ্যাকসেন্ট কিন্তু মিলে না। হুম, যেমন আমি এখানে একজন ভিয়েতনাম আছে আমার হুম, হাউসমেট। হুম, তো সে আমাকে বলে মার্কেট না বলে সে বলতেছে তার অ্যাকসেন্টে মাকাট মাকাট। মাকাত তো এইটা মাকাত। তার অ্যাকসেন্টে এটা আমার বুঝতে বা করতে আমার মিনিমাম 3-4 বার মানে মানে আচ্ছা, বলতে হয়েছে এইটা এটাকে। এইটা তাও বাদ দিলাম, এটা তো ভিয়েতনামিজ, ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। হ্যাঁ, এখানে একটু হুম হুম প্রবলেম ফেস করাই লাগবে। এই প্রবলেমের আসলে কোনো সলিউশন নাই। না, হ্যাঁ আছে, ভিয়েতনামে আরেকটা চলে যেতে জিনিস হবে। হয়। কিন্তু আমি ওই যে ব্রিটিশ অ্যান্ড আমেরিকানদের কথা বলছি, বা অস্ট্রেলিয়ান ধরতে পারেন, ব্রিটিশ আমেরিকাই বলি কারণ সচরাচর আমরা ব্রিটিশ আর আমেরিকান ইংলিশের সাথে বেশি কানেক্টেড। এই আর ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ঝামেলা যদি হয়, কারণ ক্লাসগুলো আমাদের শুরু এখানে করে, হুম, আসলে ডিফারেন্ট। কারণ শুধু ভিয়েতনাম না, আমি অনেকজনের সাথেই তো মানে কথা বলছি, কারো কারোটা বুঝি আর কারো কারোটা বুঝতে আমার সময় লাগে। তখন হুম, আমি আরো ভালো করে শোনার ট্রাই করি। মানে আচ্ছা, আমার সব কিছু তার শোনার মধ্যেই আমি দিয়ে দিই যেন আমি বুঝতে পারি। ওকে। আচ্ছা, ব্রিটিশ আমেরিকান নিয়ে কারা কারা পেইনে আছেন? আপনারা চুপ আছেন। চুপ থাকলে কিন্তু আপনার কাছে মানে আমার কাছে মনে হবে আমার কাছে এখন কোয়ালিটি অডিয়েন্স খুব একটা নাই। না, ওটা এটা তো যেটা ব্রিটিশ হুম, আমেরিকান নিয়ে এনে আছে আমি। ওকে, তার মানে দেখেন, থ্যাংক ইউ সো মাচ, অনেকেরই আছেন।
অনেকে আছেন যাদের সমস্যা। তার মানে দেখেন, এই যে আপনি স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন, আপনি স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চাচ্ছেন, আপনি তো কোর্সে জয়েন করে টপিক মুখস্থ করে হোক, ট্রান্সলেশন মুখস্থ করে হোক, ফ্লুয়েন্সি তো পেয়ে যাবেন, টেম্পোরারি ফ্লুয়েন্সি। হ্যাঁ, টুকটাক কনভারসেশনও করতে পারবেন বটে। তারপর আপনার যদি লিসেনিং স্কিলটা যদি ডেভেলপ না হয়, আপনি যদি কোনো ব্রিটিশ বা আমেরিকান পার্সন পেয়ে যান, ধরেন আপনি একজন মার্চেন্ডাইজার আর ফ্রিল্যান্সার, আপনাকে ব্রিটিশ বা আমেরিকান পার্সনদের সাথে আর বায়ারদের সাথে কমিউনিকেশন করতে হয়। এখন কমিউনিকেশন করতে যে যদি আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট ধরতে না পারেন, আমেরিকান অ্যাকসেন্ট ধরতে না পারেন, আপনার ফ্লুয়েন্সি থেকেও কি কোনো লাভ হলো? হলো না। আপনি সব শিখে গেলেন কনভারসেশন করা, বাট জাস্ট বুঝতে না পারার কারণে, অ্যাকসেন্ট ধরতে না পারার কারণে, আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার কারণে আপনি কমিউনিকেশনটা করতে পারলেন না। বাট বিষয়টা যদি এমন হতো যে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো, লিসেনিংও ভালো, হয়তো বলতে পারেন একটু কম, কম বলতে পারলেও শুধুমাত্র লিসেনিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং স্কিল ভালো থাকার কারণে কোটি টাকার ডিল আপনি সাইন করে ফেলতে পারবেন, জাস্ট আপনার লিসেনিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং বেশি থাকার কারণে। তার মানে আমরা তো বাচ্চা অবস্থাতেও আমাদের লিসেনিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট ডেভেলপ হয়েছে, ন্যাচারাল প্রসেস। তার মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ন্যাচারাল প্রসেস হচ্ছে আপনাকে এট ফার্স্ট আপনার আন্ডারস্ট্যান্ডিং এন্ড লিসেনিং ডেভেলপ করতে হবে। লিসেনিং স্কিল যদি ডেভেলপ না করেন, খামাখা মুখস্থ করে কোনো লাভ নাই। আর লিসেনিং থেকে আপনার স্পিকিং চলে আসবে। এবার বলি তাহলে, লিসেনিং এর কথা আমি বলেছি, এটা রিপিটেড লিসেনিং হতে হবে, সাবকনশিয়াস মাইন্ডকে হিট করতে হবে, রেপিটেশনের মাধ্যমে এটাকে ঠিক করতে হবে। আদারওয়াইজ সম্ভব না। একবার লিসেনিং করলেন, প্রতিদিন বিবিসি সিএনএন শুনছেন, প্রতিদিন মুভি দেখছেন, রেপিটেশন তো মিসিং। এই জন্য আসলে ওই বিবিসি সিএনএন মুভি থেকে কিছু আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হচ্ছে বটে, বাট খুব ভালোভাবে আপনার ফ্লুয়েন্সিটা আসছে না। অনেকেই তো পরামর্শ দেয় তুমি বিবিসি চ্যানেল দেখা শুরু করো। অনেকেই অনেক গ্রুপে পোস্ট দেয় যে ঢাকার অমুক জায়গায় একটা ভালো প্রতিষ্ঠানের নাম বলেন। তখন অনেকে কমেন্ট করে কোনো প্রতিষ্ঠানে যে লাভ নাই, ফ্লুয়েন্সি আসবে না। আবার অনেকে বলে যে আপনি বিবিসি চ্যানেল দেখা শুরু করেন, আবার অনেকে বলে যে মুভি দেখেন বা অমুক প্রতিষ্ঠানে ভর্তি হন। কোনো কিছু করেই কোনো লাভ নাই যদি না আপনি আপনার লিসেনিং স্কিল ডেভেলপ করেন, যদি না আপনার মধ্যে রিপিটেড লিসেনিং হ্যাবিটটা থাকে। এই জায়গাতেই চলে আসে ডিপ লার্নিং মেথড। ডিপ লার্নিং মেথডটা কি আসলে? এই ডিপ লার্নিংটা হয় আসলে রেপিটেশনের মাধ্যমে। আমি একটা এক্সাম্পল দিই, এক্সারসাইজের এক্সাম্পল দিতে পারি। হ্যাঁ, ধরেন এক্সারসাইজ করার ক্ষেত্রে আপনি ধরেন পুশ আপ, যেটা আমরা অনেকে বুক ডাউনও বলি, পুশ আপ দেওয়ার ক্ষেত্রে পুশ আপ থেকে ম্যাক্সিমাম ফায়দা আসার জন্য কি করা লাগে? বলে না যে 3 সেট, প্রতি সেটে 10 বার করে পুশ আপ দিবেন বা রিপিট করবেন। দেখেন এই জায়গাতেও কিন্তু রিপিট করে 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 আপনার মাসলটা তৈরি করতে হচ্ছে। হ্যাঁ, আবার ওই যে বললাম যে লিসেনিং, রিপিটেড লিসেনিং, রিপিটেড লিসেনিং এর সাথে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, ডেইলি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সপ্তাহে একদিন বাদ যেতেই পারে কোনো কারণে, আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আপনার স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সিটা আসবে আপনার কনসিস্টেন্ট প্র্যাকটিসের মাধ্যমে। ডেইলি লিসেনিং, আজকে লিসেনিং করলেন, অনেকবার রিপিট করলেন, হ্যাঁ, কিন্তু আগামী 3 দিন বাদ দিয়ে দিলেন, তাহলে ওই রেপিটেশন দিয়ে কাম হবে না। বরং সেই রেপিটেশনটা কাজে লাগবে। ধরেন আজকে একটা জিনিস আপনি 100 বার লিসেনিং করলেন, তারপর আর 10 দিন করলেন না। কিন্তু আজকে একটা জিনিস একবার শোনার পরে আরো 100 দিন ধরে যদি আপনি 100 বার ওই জিনিসটা লিসেনিং করেন, তবে আপনার সাবকনসিয়াস ডেভেলপ হবে। একদিন 100 বার করে কোনো লাভ নাই। এখানে আমি আমার নিজের একটা এক্সাম্পল দিতে পারি। আমার মেমোরাইজেশন পাওয়ার কম। অনেকেই বলেন যে মেমোরাইজেশন পাওয়ার আমার কম, মুখস্থ করতে পারি না, আমি ইংলিশ শিখতে পারবো না, আমার দ্বারা হবে না। তো আমারও মেমোরাইজেশন পাওয়ার কম। আমি সূরা বাকারার শেষ 2 আয়াত একবার মুখস্থ করার চেষ্টা করছিলাম, একদিনে বেশ কয়েকবার পড়লাম, বাট আমার মুখস্থ হচ্ছে না। তখন আমি কি করলাম, তখন আমার ডিপ লার্নিং মেথডের কনসেপ্টটা জানা হয়ে গেছে। তখন আমি মুখস্থ করার চেষ্টা বাদ দিয়ে হিসনুল মুসলিম অ্যাপ ইনস্টল করে, প্লে স্টোর ইনস্টল করে পড়তে শুরু করলাম। প্রত্যেকদিন ঘুমানোর আগে একবার করে পড়তাম। আমি দেখলাম যে উইদিন 7 or 8 ডেজ, এক্সাক্ট মনে করতে পারছি না, বাট আমার মনে হচ্ছে 7 থেকে 8 দিনের মধ্যে, আচ্ছা ধরলাম 10 দিন, 10 দিনের মধ্যে আমার হয়ে গেল। মুখস্থ করার ট্রাই করিনি, বাট এটা আমার মুখস্থ হয়ে গেল। একদিনে 10 বার পড়লাম, কাজ হলো না, বাট 10 দিনে 10 বার জাস্ট দেখলাম, মুখস্থ করার চিন্তাই ছিল না, কাজ হয়ে গেল। এটাই ন্যাচারাল প্রসেস, সাবকনশিয়াস মাইন্ড এভাবেই হিট হয়। হ্যাঁ, তাহলে কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট। আপনি একদিনে অনেক এক্সারসাইজ করলেন, লাভ নাই। একদিনে 100 বার পুশ আপ দিয়ে আপনার কিচ্ছু হবে না। কিন্তু আপনি 10 দিনে 10টা করে
10 দিনে 10টা করে 100 বার পুশ আপ দেন, দেখবেন 10 দিন পরে একটা ডেভেলপমেন্ট দেখতে পাবেন। তার মানে কনসিস্টেন্সি ম্যাটারস এখানে। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার যে ভাষা শেখার ন্যাচারাল প্রসেসটা আসলে কি। আপনাকে আন্ডারস্ট্যান্ডিং এন্ড লিসেনিং ডেভেলপ করতে হবে। আপনার আপনার মধ্যে ইজি লিসেনিং করার যে হ্যাবিট সেটা গড়ে তুলতে হবে। ওই যে বলছিলাম যে ভাষা শেখা কিছু হ্যাবিট এবং ডিসিপ্লিনের রেজাল্ট, তাহলে হ্যাবিটটা কি? লিসেনিং হ্যাবিট থাকতে হবে। ডিসিপ্লিনটা কি? আপনাকে কনসিস্টেন্ট হতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, তারপরে আপনি ডেভেলপমেন্ট বুঝতে পারবেন। এখানে আরো একটা ফ্যাক্টর আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট বুঝতে সময় লাগে, ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, আপনি আজকে খুব প্র্যাকটিস করলেন আর আগামী দিন আপনি ইমপ্রুভমেন্ট দেখতে চাচ্ছেন, সম্ভব না। হ্যাঁ সম্ভব, যদি আপনি আজকে একটা টপিক মুখস্থ করে আগামী দিন প্রেজেন্টেশন দিয়ে দেন। আমি ক্যামেরায় শুট করলাম, তারপর আমি দেখাই দিলাম যে যে মিস্টার মিস্টার হিমেল আমাদের কোর্সে জয়েন করে 7 দিনে এখন ফ্লুয়েন্টলি কথা বলছে। ফ্রড এগুলো আসলে জীবনেও সম্ভব না, রিসার্চ বলে সম্ভব না। এটা টেম্পোরারি, এটা তো মুখস্থ করে কথা বলছেন, মুখস্থ করে ফ্লুয়েন্সি আসে নাকি? টুকটাক কথা বলবেন, হ্যাঁ এটা আসতে পারে টুকটাক, সেটা বিষয় না, এটা ডিপেন্ড ভ্যারি করে পার্সন টু পার্সন। বাট 7 দিনে ফ্লুয়েন্সি ইম্পসিবল। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং রেজাল্ট বুঝতে আপনাকে অপেক্ষা করতে হবে। এখানেও একটা এক্সাম্পল দিই, অপেক্ষা কেন করতে হবে। অনেক সময় আপনি প্র্যাকটিস করবেন কিন্তু মনে হবে যে কিছুই হচ্ছে না, আমার কিছুই হচ্ছে না, আমার ডেভেলপমেন্ট হচ্ছে না, 7 দিন 8 দিন থেকে এত প্র্যাকটিস করলাম বাট আমি আজকে বলতেই পারছি না। তারপর আপনি ধৈর্য হারিয়ে প্র্যাকটিস শেষ করে ফেলবেন। বাট এখানে যদি নাইম ইসলামের মতন একজন মেন্টরকে পান, তাহলে সে কি বলবে? সে বলবে যে আপনার ডেভেলপমেন্ট যথেষ্ট হয়েছে বাট আপনি আপনার ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছেন না। সে একটা এক্সাম্পল দিবে, এক্সাম্পলটা আপনাদের সাথে শেয়ার করি। এক্সাম্পলটা পেয়েছি হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস বই থেকে। তো এখানে বিষয়টা এমন ছিল, এক্স্যাক্টলি মনে করতে পারছি না, তারপর ধারণাটা দিই। যে ধরেন একটা রুমে আছেন আপনি, সেখানে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, একটা আইস কিউব আছে বা বরফ খণ্ড, সেই বরফ খণ্ডটা আপনি গলাবেন। তো রুমের টেম্পারেচার 25 ডিগ্রি থেকে আপনি 26 ডিগ্রি সেলসিয়াস করে ফেললেন, দেখবেন বরফ খণ্ডটা গলবে না। 27 ডিগ্রি করে দেওয়া হলো, তাও গলে না। 28 ডিগ্রি, তাও গলে না। 29 ডিগ্রি, তাও গলে না। 30 ডিগ্রি, তাও গলে না। 31, তাও গলে না। 1 ডিগ্রি করে বাড়াইতে আছি বাট গলছে না। এবার যখনই 32 ডিগ্রি সেলসিয়াস করে ফেললেন, একদম গলে গেল, ব্রেক থ্রুটা পেলো 32-এ। আচ্ছা এবার আপনারা বলেন তো, আচ্ছা এই যে 25 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোনো কাজে কি হয়নি? একটু একটু করে গলেছে। কিন্তু এটা কি দেখা গেছিল? না না, এটা দেখা এটা যায়নি। দেখা যায়নি। ইট ওয়াজন্ট ভিজিবল। এটা ভিজিবল হয়েছে হচ্ছে 32 ডিগ্রিতে। জি। এই ডেভেলপমেন্ট প্রসেসটাও তাই, আপনার প্রত্যেকদিন একটু একটু করে ডেভেলপ হবে। মানে এই ক্যামেরাটা একটু ইয়ে করি, ধরেন আপনি ইনপুট নিবেন বাট আউটপুট আসছে না। ইনপুট নিচ্ছেন, আউটপুট আসছে না। ইনপুট নিচ্ছেন, আউটপুট আসছে না। ইনপুট নিচ্ছেন, আউটপুট আসছে না। ও আল্লাহ, এত ইনপুট নিচ্ছি, আর প্র্যাকটিস করব না, শেষ। আউটপুট আর আসলো না। বাট যে ব্যক্তি মোটিভেটেড, প্যাশনেট, এনথুসিয়াস্টিক, সে বলল না, আমি হাল ছাড়ছি না, ইনপুট নিচ্ছি, ইনপুট নিচ্ছি। এবার আউটপুট বমি হয়ে বের হয়ে যাবে। দিস ইজ দ্য প্রসেস। তার মানে দেখা গেল যে কারা সাকসেসফুল হয় ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে বা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যাদের মধ্যে এক্সাইটমেন্ট বেশি, এনার্জি বেশি, প্যাশন বেশি, পেশেন্স বেশি, এনথুসিয়াস্টিক লেভেলটা হাই, এই মানুষগুলাই শেষ পর্যন্ত ব্রেক থ্রু পায়। আর যাদের মধ্যে প্যাশন কম, ধৈর্য কম, এনার্জি কম, হতাশা বেশি, এরা শুরু করবে, তারপর ডেভেলপমেন্ট মনে করবে আমার হবে না, হচ্ছে না, শেষ। তাহলে এই স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সি ডেভেলপ করতে হলে শুধু লিসেনিং স্কিল ডেভেলপ করলে হবে না, শুধু কনসিস্টেন্সি মেনটেন করলে হবে না, আপনার মধ্যে প্যাশনটাও থাকা লাগবে। প্যাশন থাকলে আপনি এনার্জি পাবেন, আর প্যাশন এনার্জি দুইয়ে মিলে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হেল্প করবে। এখন কনসিস্টেন্সি, প্যাশন এগুলো কিভাবে বাড়াতে হয়, ডেভেলপ করতে হয়, সেই প্রসেসগুলোও আমার কোর্সে আছে। মানে আমি আপনাকে শুধু ইংলিশ দিচ্ছি না, আপনাকে এমন কিছু বিষয় দিচ্ছি যেটা আপনার পুরো লাইফকে ট্রান্সফর্ম করে দেবে। অ্যাকচুয়ালি লাইফ ট্রান্সফরমেশন কোর্স এটা। এই জন্য যদি আপনারা আমার পেজ ঘাটাঘাটি করেন, ইউটিউবেও যদি একটু ঘাটাঘাটি করেন, কিছু রিভিউগুলো যদি দেখেন, দেখবেন যে কেউ না কেউ লাইফের কথাটা তুলে আনছে। ঠিক আছে, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ন্যাচারাল প্রসেস সম্পর্কে জেনে গেলাম ক্লিয়ারলি। আমরা ভোকাবুলারি সংকটে ভুগি, ভোকাবুলারি তো শিখতে হবে। ভোকাবুলারি কিভাবে শিখবো? শীট ধরে ধরে ভোকাবুলারি আসলে মুখস্থ করে লাভ নাই, শিখবেন একদিকে আরেকদিকে ভুলবেন। ভোকাবুলারি শেখার বেস্ট ওয়ে হচ্ছে রিডিং,
রিসার্চ বলে, ডক্টর স্টিফেন ক্র্যাশনের রিসার্চ বলে, আমার নিজের লার্নিং এক্সপিরিয়েন্স বলে, রিডিং। যে যত বেশি রিডিং পড়েন, ইংলিশ রিডিং, ইট মাইট বি আর্টিকেল, নিউজ পেপার, বুকস, এনিথিং, তাদের ভোকাবুলারি লেভেল অনেক হাই। তাদের গ্রামাটিক্যাল যে দক্ষতা দক্ষতা এটাও ভালো। তাদের রিডিং স্কিল তো ভালোই, তাদের রাইটিং স্কিলও ভালো। যারা রিডার আর কি, প্রচুর বই পড়েন, অনেক দিন থেকে বই পড়ছেন, বই পড়তে ভাল লাগে, এই মানুষদের কথা বলছি। এই মানুষদের রিডিং স্কিল ভালো, এই মানুষদের রাইটিং স্কিল ভালো, এই মানুষদের স্পেলিং ভালো, এই মানুষদের গ্রামার ভালো, এটা ন্যাচারালি চলে আসছে, ন্যাচারালি। আচ্ছা, রাইটিং ইনপুট নাকি আউটপুট, কি মনে হয়? আউটপুট। 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 তাহলে আপনারা তো রাইটিং কোর্সে ভর্তি হয়ে অনেক রাইটিং শিখতে চান, অনেক সেন্টেন্স প্যাটার্ন ট্যাটার্ন, অনেক গ্রামাটিক্যাল রুলস টুলস শিখে একাকার করে সেন্টেন্স বড় করার কৌশল শিখে রাইটিং শিখতে চান। আচ্ছা, রাইটিং এর ইনপুট কি? রাইটিং যদি আউটপুট হয়, এরও তো একটা ইনপুট থাকা উচিত। ইনপুট কি বলেন তো? রিডিং। এক্স্যাক্টলি আসমা ম্যাম, রিডিং। আপনি যদি রাইটিং স্কিল ডেভেলপ করতে চান, নো মার্সি, এত কোর্স করে কিচ্ছু হবে না যদি আপনার মধ্যে রিডিং হ্যাবিট না থাকে। হবেই না, আমি চ্যালেঞ্জ করলাম, হবেই না। আপনাকে পড়তেই হবে ইংলিশ, তাহলে আপনি মন থেকে লিখতে পারবেন, মন থেকে ন্যাচারালি লিখতে পারবেন। এবং এটা 2-4 দিন পরে হবে না, এটা অনেক দিন পড়ার পরে। ওই যে আমি হ্যাবিটের কথা বলছিলাম, যার মধ্যে রিডিং হ্যাবিট আছে, তার রাইটিং স্কিল ডেভেলপ হয়ে যায়, তার গ্রামারটা চলে আসে, রুলস না জেনেও ন্যাচারালি চলে আসে। কিভাবে সম্ভব? আপনি বাংলা লিখতে পারেন না, বাংলা তো ন্যাচারালি লিখেন, তাই না? আমরা তো বাংলা ন্যাচারালি লিখি, কিন্তু এই লেখার মধ্যে কি বাংলা ব্যাকরণের রুল মাথায় কাজ করে? করে না তো। আচ্ছা, কার করে নাকি একটু জানান তো, যে আমার করে? কারো করে না। ঠিক ইংলিশটাও তাই। আপনি যখন পড়বেন, এই বাংলা রাইটিংটাও আসলে আমাদের পড়ার মাধ্যমে আসছে। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে আমরা কিছু অক্ষর টক্ষর শিখেছিলাম, তারপর পড়তে পড়তে এটা ডেভেলপ হয়েছে। তো ইংলিশের ক্ষেত্রে তো আমাদের আসলে স্কুল লাইফে, কলেজ লাইফে অনেক কিছু শেখা হয়ে গেছে। ইংলিশটা যেহেতু আমাদের সাবজেক্ট ছিল, কিছু বেসিক গ্রামার বলেন, যাই বলেন, ফাঁকি দেন আর যাই করেন, রেজাল্ট খারাপ হোক আর ভালো হোক, শেখা হয়ে গেছে। টেন্স ভার্ব শেখা হয়ে গেছে, এগুলো নতুন করে শেখার দরকার নাই। যতটুকু শেখা হয়ে গেছে সেই শেখাটা কাজে লাগিয়েই আমরা আমাদের ডেভেলপমেন্টটা ন্যাচারালি করতে পারবো। তাহলে রিডিং এর মধ্যে ভোকাবুলারি আছে, রিডিং এর মধ্যে গ্রামার আছে, রিডিং এর মধ্যে সেন্টেন্স প্যাটার্ন আছে, রিডিং এর মধ্যে বড় সেন্টেন্স আছে, রিডিং এর মধ্যে ছোট সেন্টেন্স আছে। এগুলো পড়তে 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 সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। রিডিং এর মধ্যেই আপনি দেখবেন যে কিছু কিছু ভোকাবুলারি পেয়ে যাচ্ছেন, যে ভোকাবুলারির মিনিং না জানলে আপনি কনটেক্সট মিস করে ফেলবেন। মানে ভোকাবুলারিটা শিখতে হচ্ছে কনটেক্সট ওয়াইজ। ঠিক আছে, কনটেক্সট ওয়াইজ ভোকাবুলারি শিখতে হয়। কনটেক্সট আপনি পাবেন রিডিং এর মাধ্যমে, আর্টিকেল পড়ার মাধ্যমে, বই পড়ার মাধ্যমে। যখন দেখবেন যে আপনি একটা পড়ার মধ্যে ঢুকে গেছেন, কাহিনীর মধ্যে ঢুকে গেছেন, এটাকে বলে রিড ফর প্লেজার, প্লেজার রিডিং। আপনি পড়ছেন পড়ছেন, কিছু ক্ষেত্রে আপনি কিছু ভোকাবুলারি অ্যাভয়েড করবেন, আর কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ভোকাবুলারি চলে আসবে যে ভোকাবুলারির মিনিং না জানার কারণে আপনি কাহিনী মিস করে গেছেন। তখন আপনি মিনিংটা চেক করেন, মুখস্থ না, চেক করে নেন। এভাবে আপনি অনেক দিন ধরে অনেক রিডিং এর ফলে অনেক ভোকাবুলারি শিখে যাবেন, এবং সেগুলো আপনি ইউজ করতে পারবেন। কেন ইউজ করতে পারবেন? এগুলা আপনার ব্রেনে রেডি টু রাইট, রেডি টু স্পিচ অবস্থায় থাকবে। এই যে আমাদের ভেতরে ভোকাবুলারি আছে কিন্তু আমরা কথা বলার সময় মনে করতে পারছি না, তার কারণটা হচ্ছে ল্যাক অফ ইনপুট। ইনপুটটা আপনার ব্রেনের চার্জারের মতো কাজ করে, আপনি আপনার ব্রেনকে চার্জ করেননি রেপিটেশনের মাধ্যমে। আমরা সে কথাগুলাই প্রতিনিয়ত বলতে পারি, যে কথাগুলা, মানে আমি কথা বাদ দিয়ে ভোকাবুলারি শব্দটা ইউজ করি, আমরা সেই ভোকাবুলারি গুলাই প্রতিনিয়ত উচ্চারণ করতে পারি, প্রতিনিয়ত মনে করতে পারি, যেগুলো আমরা প্রতিনিয়ত 2 কানে শুনি এবং 2 চোখে দেখি। আপনি যখন প্রতিনিয়ত 2 কানে শুনছেন এবং 2 চোখে দেখছেন, সেই জিনিসটা আপনার ব্রেনে মানে টকবক টকবক করছে, লাইভ হয়ে আছে, টাটকা হয়ে আছে, এই জন্য টাটকা জিনিসটা ইমিডিয়েট বের হয়ে যায়। কিন্তু যে ভোকাবুলারি গুলার সাথে আপনার একটু দূরত্ব তৈরি হয়ে গেছে, আপনি অনেকদিন ধরে মুখেও বলছেন না, চোখেও দেখছেন না, কানেও শুনছেন না, তখন সেই জিনিসগুলা রেডি টু স্পিচ অবস্থায় আসে না, আপনার ব্রেনে টকবক টকবক করে না। এই জন্যই সমস্যাটা তৈরি হয়, এই জন্য মুখে আসে না। ঠিক আছে, তো এই জন্য আপনি জানা ভোকাবুলারি গুলাও ইউজ করতে পারছেন না। আপনার ভেতরে ঠিক স্টক আছে, জাস্ট এটাকে চার্জ করছেন না ডেইলি বেসিস, আপনি পড়ছেন না অথবা শুনছেন না আর বলছেন না, এই জন্য হচ্ছে না। তার মানে শুধু বলাটা সমাধান না, এই বলার সাথে হচ্ছে আপনার পড়ার রিলেশন আছে, আপনার শোনার রিলেশন আছে। তাহলে
আপনাকে কোন ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, আপনাকে এনার্জেটিক হতে হবে, এনথুসিয়াস্টিক হতে হবে, প্যাশনেট হতে হবে। আর কোন হ্যাবিট তৈরি করতে হবে? লিসেনিং হ্যাবিট অ্যান্ড রিডিং হ্যাবিট। কিন্তু কোর্সগুলো কি আপনাকে রিডিং হ্যাবিট তৈরি করাবে? ওরা তো দেবে ওদের বই, ইংলিশ শেখার বই, যেখানে ট্রান্সলেশন স্ট্রাকচারে ভরা শিট। কিন্তু আমি আপনাকে ন্যাচারাল রিডার বানাবো, ন্যাচারাল লিসেনার বানাবো। যার লিসেনিং খারাপ, যে হয়তো ফার্স্ট ইংলিশ ক্যাচ করতে পারেন না, তাকে ফার্স্ট ইংলিশ ক্যাচ করার কৌশল শেখাবো। হ্যাঁ, বই পড়ার টেকনিক্স দেখাই দিব। এবং আমার পুরো কোর্সে পড়েন বা না পড়েন, পড়া হয়ে যাবে সামহাও, এমন ভাবে, এমন সিস্টেমে বিষয়টা ডিজাইন করা আছে। ঠিক আছে? তাহলে ভোকাবুলারি ডেভেলপ করার ন্যাচারাল প্রসেস হচ্ছে আপনাকে রিডার হতে হবে। ইভেন গ্রামার ডেভেলপ করার ন্যাচারাল প্রসেস আপনাকে রিডার হতে হবে, রিডিং থেকে গ্রামারটা ন্যাচারালি পেয়ে যাবেন। তারপরও কখনো কখনো পড়তে পড়তে কিছু কিছু জায়গায় কনফিউশন তৈরি হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি একটু চেক করেন, ইউটিউবে চেক করেন, রুলসটা জেনে নেন। হ্যাঁ, এই ক্ষেত্রে করতে পারেন, কিন্তু পুরোপুরি যদি রুলস নির্ভর হয়ে যান তাহলে সমস্যা। পুরোপুরি রুলস নির্ভর হওয়া যাবে না। প্রোনাউন্সিয়েশন নিয়ে অনেকের সমস্যা আছে, প্রোনাউন্সিয়েশন। অনেকে মনে করেন যে ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টেই কথা বলতে হবে, লাভ নাই। আপনি যতই ব্রিটিশ আমেরিকান হওয়ার চেষ্টা করেন না কেন, ওদের সামনে যখন কথা বলতে যাবেন ওরা ঠিকই ধরে ফেলবে আপনি ব্রিটিশ না, আপনি আমেরিকানও না, আপনি বাংলাদেশী। লাভ নাই। হ্যাঁ, আপনার মধ্যে একটা স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন থাকতে পারে, সেটা ব্রিটিশদের কাছাকাছি যেতে পারে, আমেরিকানদের কাছাকাছি যেতে পারে, ইভেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট স্টাইল হলেও কোনো সমস্যা নাই। আমাদের মূল ফোকাসটা থাকবে হচ্ছে ফ্লুয়েন্সি, স্মুথলি কথা বলা, যাতে করে আপনি কথা বলতে যে আটকিয়ে না যান। আটকিয়ে যদি জানো, অন্য একটা ওয়ার্ড নিয়ে এসে ইনস্ট্যান্টলি যেন আপনি কমিউনিকেশনটা করে ফেলতে পারেন। আপনার কথার মধ্যে ক্ল্যারিটি থাকতে হবে, ক্ল্যারিটি। অনেকেই অনেক কথা ইংলিশে বলছে বলছে, কিন্তু কি যে বলছে কিছুই বোঝা যায় না, তার মানে তার মধ্যে ক্ল্যারিটি নাই। তাহলে আপনার কথার মধ্যে ক্ল্যারিটি নিয়ে আসতে হবে। আপনি শর্ট সেন্টেন্সেই বলেন, আপনার মধ্যে একটা ভাব থাকা লাগবে, কথা বলার ক্ষেত্রে একটা আবেগ থাকা লাগবে, উচ্চারণ করার ক্ষেত্রে যেন একটা ইমোশন থাকে, ইন্টোনেশন থাকে, একটা সুর থাকে। তাহলে দেখবেন যে অল্প ভোকাবুলারিও যদি জানেন, অল্প সেন্টেন্সও যদি জানেন, আপনি বলে শান্তি পাবেন, প্লাস অন্যরা যখন আপনাকে শুনবে তারাও শুনে শান্তি পাবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রোনাউন্সিয়েশন ডেভেলপমেন্টের ন্যাচারাল ওয়ে হচ্ছে লিসেনিং করা। আপনার দুই কানে আপনি যখন প্রতিনিয়ত ব্রিটিশ অডিও শুনছেন, আমেরিকান অডিও শুনছেন, তখন তো সেই ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন বা আমেরিকান প্রোনাউন্সিয়েশন গুলো রিপিটেডলি আপনার ব্রেনে ইনপুট যাচ্ছে। আপনি যদি জাস্ট নিয়ত করেন যে ওদের স্টাইলে কথা বলবেন, দেখবেন যে ওই স্টাইলটা আপনার মুখে আস্তে আস্তে চলে আসবে। আমরা কত দাঁত মুখ বেঁকায়া টেকায়া, কত অ্যাকসেন্ট কোর্স আর ফোনেটিক্স কোর্স দিয়ে মাতিয়ে ফেলার চেষ্টা করছি। দিস ইজ নট দ্য ন্যাচারাল ওয়ে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে ভোকাবুলারির সমস্যা গেল, গ্রামারের সমস্যা গেল, রুলস না পড়েও আসলে গ্রামার শেখা যায়। প্রোনাউন্সিয়েশন, এটা এটা আসলে যদি মনে করেন যে ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে হবে, এটা ভুল। আপনি যদি নিজেকে গ্লোবাল লার্নার, গ্লোবাল স্পিকার চিন্তা করেন, তাহলে আপনি অনেক রকম অ্যাকসেন্ট শুনতে পাবেন। আমেরিকাতে 10-12টা অ্যাকসেন্ট আছে। আমেরিকান অ্যাকসেন্ট ডেভেলপ করে আপনি আমেরিকা চলে গেলেন, এবার আমেরিকান যে দেখছেন যে অ্যাকসেন্ট মিলছে না, যে অ্যাকসেন্ট আপনি শিখেছেন সেটা মিলে না। হ্যাঁ, তাহলে আপনার মধ্যে যদি স্ট্যান্ডার্ড একটা অ্যাকসেন্ট থাকে তাহলেই হবে। নেটিভ স্পিকাররা আপনার কাছে খুব বেশি কিছু এক্সপেক্ট করে না, ওরা তো জানে আপনার মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। ওরা এক্সপেক্ট করে হচ্ছে আপনি যেন ওদেরকে ঠিকভাবে বুঝতে পারেন, আর আপনিও যেন ওদেরকে ঠিকভাবে বোঝাতে পারেন। এই তো, দ্যাটস ভেরি সিম্পল। কমিউনিকেশন ইজ নট দ্যাট ডিফিকাল্ট। যারা বলছে যে ব্রিটিশ অ্যাকসেন্টেই কথা বলতে হবে, এইটা এরা এটাই পারফেক্ট, এরা আপনাকে আসলে ব্রেন ওয়াশ করতে চাচ্ছে, টু বি অনেস্ট। হ্যাঁ, আমিও আপনাদের ব্রেন ওয়াশ করছি। এখন কি দিয়ে ব্রেন ওয়াশ করছি? অরিজিনাল এন্ড অথেন্টিক ইনফরমেশন দিয়ে ব্রেন ওয়াশ করছি, হ্যাঁ, টু বি অনেস্ট। এবং আমার নিজের জীবনে আমি যেগুলো শিখেছি সেই জিনিসগুলো দিয়ে ব্রেন ওয়াশ করছি। তারপরও যে বিনাশ করতে পারছি, জানি না পারছি কিনা, হয়তো কিছু মানুষ হয়ে যাচ্ছে না, আর কিছু মানুষ তারপরে হবে না। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। আপনি আসলে পৃথিবীর সেরাটা যদি নিয়ে চলে আসেন, সবাই এটা অ্যাকসেপ্ট করবে না। কিছু মানুষ করবে, কিছু মানুষ করবে না, এটাই স্বাভাবিক। তো এই গেল মোটামুটি কথা। এখন বাকি আসলে আর যেগুলো ডিসকাশন আছে সেটা আমাদের কোর্সে থাকবে। আমার কোর্স রিলেটেড এবার কিছু বিষয় বলি, তার আগে একটু আচ্ছা, কোর্স রিলেটেড বিষয়টাই বলি। আপনাদের কোর্স শুরু হবে আগামী 17 তারিখে, 17ই জুলাই ইনশাল্লাহ, ইংলিশ ফর বিজি পিপুলের 50তম কোর্স। এটা 50তম ব্যাচ। ক্লাসগুলো হবে হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 9টা 30 থেকে, কখনো রাত 9টা 45-ও শুরু হবে। টোটাল 20টা ক্লাস, প্রতি সপ্তাহে একটা করে ক্লাস। অনেকের কনফিউশন আসতে পারে, আচ্ছা একটা করে ক্লাস করে কি হবে? এইটার জবাবটা একটু দিই। আসলে দেখেন, আমি প্রথমে বলেছি যে আমাদের সেলফ লার্নিং করতে হবে, সেলফ লার্নার হতে হবে, ভালো লার্নার হতে হবে। আদারওয়াইজ কারো উপর ভরসা করে আসলে প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারবেন না। কারো উপর ভরসা করে কয়েক মাস হয়তো কিছু বেনিফিট পেলেন, তারপরে যখনই আপনি সেই মানুষটাকে হারাবেন বা সেই প্রতিষ্ঠানটাকে হারাবেন, একদিন তো হারাতেই হবে, আপনি নিজেকেও হারাই ফেলবেন এরপরে।
তো এই জন্য আপনাকে সেলফ লার্নিং করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। সপ্তাহে একদিন আমাদের ক্লাস বটে, বাট মাঝখানের যে গ্যাপ ডেজ গুলো আছে, গ্যাপ ডেজ গুলোতে কিছু প্র্যাকটিস টাস্ক দিব। আবার আমি বলেছি রেপিটেশনটা খুব ইম্পর্টেন্ট। 3 দিন ক্লাস নিলাম, আপনি কখন রিপিট করবেন, কোন টপিক রিপিট করবেন, ব্রেনের ডিপে যাবেন, আপনি টোটাল মাস্টারি করতেই পারবেন না। তো এই জন্য আপনি যেন টোটাল মাস্টারি করতে পারেন টপিকগুলা, সেই জন্য একদিন ক্লাস নেওয়া হয়। প্রতিদিন আপনি বাসায় প্র্যাকটিস করবেন। কিভাবে করতে হবে ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে। প্র্যাকটিসগুলো কিভাবে থাকবে, লিসেনিং ফরম্যাটে থাকবে, রিডিং ফরম্যাটে থাকবে, হ্যাঁ, ওয়াচিং ফরম্যাটে থাকবে, হয়তো ভিডিও দেখতে দিতে পারি, কোনো লেকচার দেখতে দিতে পারি। গতানুগতিক কোনো শিট, গতানুগতিক কোনো বই প্রোভাইড করা হবে না, বাট খুব এক্সপেন্সিভ কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে, যেগুলো মানে যেগুলো টাকা দিয়ে কিনতে গেলে 30,000 প্লাস টাকা লাগবে। আর কিনেও আপনি আসলে কুল কিনারা পাবেন না, কারণ সেগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া নাই, যে আইডিয়াটা আমার আছে। ওই যে আমার ওই ঘটনা প্রবাহ যেটা আমি শেয়ার করব মূল ক্লাসে, ওই ঘটনা প্রবাহের মধ্যে এই বিষয়গুলো আর কি ঢুকে যাবে। হ্যাঁ, আর একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা হচ্ছেন প্লেয়ার, আমি কোচ। তাহলে খেলাটা আপনাকে খেলতে হবে, আমি আপনাকে গাইড করব, আমি আপনাকে ইনস্ট্রাকশন দেবো যে এইভাবে খেলেন। এখন আমি যদি ক্লাসে খেলি, হ্যাঁ আজকে কিন্তু আমি খেলছি একা, বাট আমার মূল কোর্সে আপনাদেরকে খেলাবো। হ্যাঁ, তো খেলার জন্য তো সময় দরকার। আপনাদের মূল খেলাটা হবে আসলে হোমওয়ার্কে। আমি আপনাদেরকে এক কথায় সেলফ লার্নার বানাবো, যাতে করে আপনারা আত্মনির্ভরশীল হয়ে যান, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান। এই কোর্স শেষ করার পর আর কোনোদিন কোনো কোর্সে ভর্তি না হতে হয়, সেই টেকনিক্সটা, সেই সক্ষমতাটা আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব পুরো কোর্স জুড়ে। সেজন্য প্রতিদিন আপনাকে খেলতে হবে। এখন প্রতিদিন খেলার পর আপনার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা আপনি নিজে বুঝতে পারবেন, কিন্তু সেলফ কনফিডেন্সটা কখন বাড়বে, পরের ক্লাসে এসে যে খেলাটা আপনি খেললেন, এবার ক্লাসে আমি আপনাকে জিজ্ঞেস করব যে কি অবস্থা, কেমন আছেন, ইংলিশে হবে এগুলো, এখন বাংলা হচ্ছে। তখন আপনি বলবেন হ্যাঁ ভালো আছি, বা খুব বিজি ছিলাম লাস্ট উইকে, কোনো প্র্যাকটিস করতে পারিনি, অথবা হ্যাঁ আমি প্র্যাকটিস করেছি। আচ্ছা, প্র্যাকটিস করেছেন, দ্যাট মিনস আপনি খেলেছেন। তাহলে বলেন তো, মানে তাহলে আমি বলবো যে এই ক্লাসে একটু খেলা দেখান। সহজ করে বলছি, ক্লাসে খেলা দেখান। তখন আপনি ক্লাসে খেলা দেখাবেন। এই ক্লাসে যখন খেলা দেখাবেন তখন আপনার সেলফ কনফিডেন্স হাই হয়ে যাবে, আপনি 10 জন মানুষের সামনে খেলাটা দেখাতে পারছেন। তাহলে সপ্তাহে একদিন ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে এবং আপনার সময় লাগবে, 1-2 ঘন্টা প্র্যাকটিস করা লাগতে পারে। 1-2 ঘন্টা যদি নাও থাকে, আধা ঘন্টা, আধা ঘন্টা যদি নাও থাকে 15 মিনিটস। এখন এইগুলো দিয়ে কিভাবে কি হবে ক্লাসে বোঝাই দেবো আমি। এবং সপ্তাহে একদিন ক্লাস, মাঝখানের গ্যাপ ডেজ গুলোতে প্র্যাকটিস। প্র্যাকটিস করার সময় যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি আমার কনসালটেন্সি নিতে পারবেন। আমাকে ফোন দিয়ে 1 ঘন্টা কথা বলেন, বুঝে নেন, আপনার প্রবলেমগুলো শেয়ার করেন, আমাকে খুব আপন হিসাবে পাবেন এই পুরো কোর্সে। এটা একটা বিষয়। তাহলে এই কোর্সে আপনার লিসেনিং ডেভেলপ হবে, আপনার স্পিকিং ফ্লুয়েন্সি, আমি বলবো না আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন 4.5 মাসে, না, এই গ্যারান্টি দেওয়া সম্ভব না। কিন্তু আপনাকে এতটুকু বলতে পারি যে ফ্লুয়েন্সি ডেভেলপমেন্টের জার্নিটা আপনার কাছে সহজ হয়ে যাবে। আগে আপনার কাছে একটা জিনিস ডিফিকাল্ট মনে হতো, এরপর সহজ মনে হবে, কারণ আমি যে আপনাকে আত্মনির্ভরশীল বানাবো, সব পথ চিনাই দেবো, দেখাই দেবো, ম্যাটেরিয়ালস দিয়ে দেবো। এই জন্য আপনার জন্য পথটা সহজ হয়ে যাবে। এবং 4.5 মাসে একটা লেভেলে ডেফিনেটলি আপনি কথা বলতে পারবেন। ঠিক আছে, তার মানে কিছু তো অবশ্যই আসবে 4.5 মাসে। অনেকের অনেক ফ্লুয়েন্সি আসতে পারে, কারো একটু কম আসতে পারে। এটা একটা নেভার এন্ডিং জার্নি, এই জার্নিটা আজীবন কন্টিনিউ করতে হবে। আজীবন কন্টিনিউ করার জন্য যে অ্যাটিটিউড, যে ডিসিপ্লিন থাকা দরকার, সেই ডিসিপ্লিনটা কোর্সের মাধ্যমে আপনারা সবকিছু বুঝে ফেলবেন। আর তখনই আজীবন কন্টিনিউ করা সহজ হয়, যখন একটা বিষয় আসলে জীবন ঘনিষ্ঠ হয়। জীবন ঘনিষ্ঠ না হলে বই পড়ে, শীট পড়ে আর কতদিনই বা আপনি আয়নার সামনে দাঁড়াবেন। এই জন্য জীবন ঘনিষ্ঠ কিছু ওয়ে শিখতে হবে। হ্যাঁ, এটা একটা বিষয় গেল। এবার কোর্স ফির বিষয়ে আসি। 2020 সালে প্রথম ব্যাচটা শুরু করেছিলাম, খোলাখুলি শেয়ার করি আপনাদের সাথে। প্রথম ব্যাচটা যখন শুরু করেছিলাম 2020 সালে, তখন তো আসলে নিজেকেও অত চিনতাম না, বা আমার কাছে যে আসলে এই দুনিয়ার সেরা কিছু আছে, নিজেরও আসলে এত ইয়ে ছিল না, কনফিডেন্স ছিল না। বিষয়গুলো যখন অ্যাপ্লাই করা শুরু করি তখন বুঝলাম যে আসলে এই দুনিয়ার সেরা কিছু এগুলো। বাট হ্যাঁ, আমার নিজের জন্য কনফিডেন্স ছিল, যেগুলো আসলে আমি দুনিয়ার সেরা কিছু পেয়ে গেছি, নিজের ক্ষেত্রে ছিল, বাট অন্যের ক্ষেত্রেও যে দুনিয়ার সেরা কিছু হতে পারে, সেটা বিষয়টা অতটা আমি ক্লিয়ার ছিলাম না। তো প্রথম ব্যাচ ওইটা আমি 16টা ক্লাস দিয়েছিলাম প্রথম ব্যাচে। ওই সময় কোর্স ফি ছিল 3,500। ব্যাক ইন 2020 3,500 কোর্স ফি ছিল। 15 জন 16 জনও নিয়ে নিয়েছে এক ব্যাচে। তারপরে কোর্স ফিটা একটু বাড়ালাম। আমি চাচ্ছিলাম একটু কোয়ালিটি লার্নার, মানে অল্প টাকায় কি হয়, কিছু মানুষ চলে আসে যারা ডিসিপ্লিনও মেনটেন করতে পারবে না, হ্যাবিটও ফলো করতে পারবে না, শিখবেও না। তো অল্প ফি হলে এই মানুষগুলা ইন্টার করে ফেলে। বাট আমি চাই খুব টপ লেভেল, টপ অ্যাটিটিউডের মানুষরা। আজকে আপনারা কারো কথা শুনে বুঝতে পারলেন যে আজকে দেখেন মাত্র 24 জন আছে। এই আমি বাদ দিলাম, আমার সাথে আরেকজন আছেন, আমার ইনস্ট্রাক্টর, আজকে কথা বলার সুযোগ হয়তো দিচ্ছি না আমি। 22 জন আছেন আপনারা। ইনশাল্লাহ আপনারা 22 জনই আসলে খুব কোয়ালিটি পিপল। হ্যাঁ, তো এখানে কোয়ালিটি পিপলরাই জয়েন করেন।
কত ছোট আকারে আমি একটা ওয়েবিনার কন্ডাক্ট করছি এখন। অন্যান্য জায়গায় দেখবেন যে 100 জন, 200 জন, 300 জন, 400 জনও থাকে, এবং আপনাদের থেকে ওয়ান টু ওয়ান ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছি। আজকে তো সবার সাথে কথা বলার সুযোগ হচ্ছে না, বাট আমার ক্লাসে আমি 10 থেকে 12 জন নিয়ে থাকি, 8 থেকে 12 জন, 8 থেকে 12 জন নিয়ে থাকি, এবং অন টু ওয়ান টেক কেয়ার করি, অন টু ওয়ান কাউন্সেলিং করি, মেন্টরিং করি। ক্লাসে ইংলিশে কথা বলার সুযোগ থাকে প্রচুর। শুধু আমি খেলে গেলাম না, আপনাকে আমি খেলাই, আপনি যদি না খেলেন আপনি খেলোয়াড় হতে পারবেন না, এটা একটা বিষয়। তো 3,500 কোর্স ফি থেকে পরবর্তীতে আমি বাড়াই দিলাম, কোর্স ফিটা 5,500 করলাম, এটা 2021-এ। তো তারপর মনে হলো যে না, 13-14 জন আর একটু কম নিলে আরো ভালো হয়। তো তারপর থেকে আর একটু কম নিলাম, এটা 12 জন করে ফেললাম। 12 জন করার পরে কোর্স ফিটা করলাম হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকায় অনেক দিন ছিল, অনেক দিন কোর্স রান করেছি 7,000 টাকায়। কিন্তু এর মধ্যে তো অ্যাডভার্টাইজিং কস্ট অনেক বেড়ে গেছে, ডলার রেট অনেক হাই হয়ে গেছে, অনেক খরচ আছে, জুমের একটা খরচ আছে, আবার একটা দীর্ঘমেয়াদী কোর্স রান করছি, সব মিলিয়ে অনেক খরচ হওয়ার কারণে গত 49তম ব্যাচে কোর্স ফিটা করেছিলাম 8,000 টাকা। এবার 50তম ব্যাচে আর একটু বাড়াতেই হচ্ছে, আসলে কুলিয়ে ওঠা যাচ্ছে না, আসলে গ্রো করা দরকার, আর কুলিয়ে ওঠা যাচ্ছে না টু বি অনেস্ট। কারণ যেহেতু সিট, নাম্বার অফ সিটস অনেক কম, বাকিদের কোর্স ফি দেখা যায় 2,000, 2,500, কিন্তু 200 জন নিয়ে নেয়, মানে অনেক ইনকাম করছে এক ব্যাচে, বাট আমার পক্ষে সম্ভব না, আমি কোয়ালিটি মেনটেন করতে পারবো না অনেকজন নিলে। এখন একটা অ্যামাউন্ট যদি না আসে, খাবো কি, আর প্রতিষ্ঠানটাকেই বা কিভাবে গ্রো আপ করবো, খুলি আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা। তো এই কোর্স 50তম ব্যাচে কোর্স ফিটা 10,000 টাকা রাখছি। আমি খুব কোয়ালিটি মানুষ চাচ্ছি আসলে, যারা প্যাশনেট। প্যাশনেট মানুষদের ক্ষেত্রে যেটা হয় যে ওনারা যদি সামহাও বুঝতে পারেন যে এই জায়গায় কোয়ালিটি আছে, তারা আসলে টাকার ক্ষেত্রে মায়া করেন না, তো এই মানুষগুলাকেই চাচ্ছি আমি। এখন এইখানে আরেকটা আমি অফার দিতে চাচ্ছি, 50তম ব্যাচ, আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসে আমি এই কাজটা প্রথম করতে চাচ্ছি, নট শিওর, আমার মনে হচ্ছে। হ্যাঁ, 10,000 টাকা কোর্স ফি, কনসিস্টেন্সি মেনটেন করা কিন্তু সো টাফ। যত সেরা কিছুই আপনি পান, যত সেরা মেন্টরকে আপনি পান, কনসিস্টেন্সি মেনটেন করা সো টাফ। তো এবার আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার কোর্স যারা করবেন, আমার ব্যাচে যারা জয়েন হবেন, 8 থেকে 10 জন বা সর্বোচ্চ 12 জন, এই মানুষগুলোকে প্রতি ক্লাসে জয়েন করার ক্ষেত্রে, তার আগে বলি, কোনো ডিসকাউন্ট আমি দিচ্ছি না, কোনো ডিসকাউন্ট আমি দিচ্ছি না, 10,000 ফি 10,000-ই। কিন্তু যারা আমার কোর্সে জয়েন করবেন, প্রতি ক্লাসে জয়েন করলে আমি আপনাদেরকে রিওয়ার্ড দিব। রিওয়ার্ডটা হচ্ছে আমি আপনাদেরকে 5 পয়েন্টস দিব, 5 পয়েন্টস, একটা ক্লাস জয়েন করার জন্য 5 পয়েন্টস। তার মানে টোটাল 20টা ক্লাসে আপনি 100 পয়েন্ট পর্যন্ত পাবেন, 100 পয়েন্ট পর্যন্ত। এখন পয়েন্ট, 1 পয়েন্টে আমি কিছু টাকা, কিছু ভ্যালু নির্ধারণ করেছি। এই 50তম ব্যাচের ক্ষেত্রেই 1 পয়েন্টে আমি দিচ্ছি হচ্ছে 50 টাকা। দ্যাট মিনস 5 পয়েন্টে আপনার হবে 250 টাকা প্রতি ক্লাসে উপস্থিতির জন্য। প্রতি ক্লাসে উপস্থিতির জন্য আপনার ব্যালেন্সে যোগ হবে 250 টাকা, 5 পয়েন্ট। তার মানে 20টা ক্লাসেই যদি আপনি উপস্থিত থাকেন, তাহলে আপনার পয়েন্ট হবে হচ্ছে 100 পয়েন্ট। 100 পয়েন্ট মানে প্রায় 5,000, 5,000 টাকা, ইয়েস। মানে আপনি 10,000 টাকা দিয়ে ভর্তি হয়ে 5,000 টাকা ডিসকাউন্ট আপনি নিজ যোগ্যতায় নিজের কষ্ট করে নিয়ে নিতে পারেন। ডিসকাউন্ট না, তারপরে বলছি যেহেতু মানে আমাদের সমাজে কালচারে প্রচলিত আছে, ধরে নিলাম যে কেউ 10,000 টাকা শুনে একটু ভ্রু কুঁচকিয়ে গেল, ডিসকাউন্ট চাইতে লাগলেন, তো সেই হিসাবে বলছি, নিজের যোগ্যতা নিজে কষ্ট করে ক্লাসে এসে আপনি ছিনিয়ে নিয়ে যান, আমি দিব না ডিসকাউন্ট, ছিনিয়ে নিয়ে যান। কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে ক্লাসে জয়েন করে অবশ্যই ফিডব্যাক দিতে হবে আপনাকে। ধরেন আমি একটা খেলা খেলতে বললাম, সেই খেলাটা আপনি না খেলেই পয়েন্ট তো পাবো, যে ক্লাসে জয়েন করে চুপচাপ বসে থেকে বের হয়ে যায়, অ্যাটেন্ডেন্স মানেই পয়েন্ট না, এটা করলে পয়েন্ট দিব না। আপনি ক্লাসে জয়েন করে যখন আমাকে ফিডব্যাক দিবেন লেসন নিয়ে, ফিডব্যাকটা ভালো হলো না খারাপ হলো সেটা আমার দেখার বিষয় না, আপনি যদি জাস্ট ফিডব্যাক দেন, আপনি প্র্যাকটিস করেছেন, এই বিষয়গুলো বুঝেছেন, প্রেজেন্টেশন দেন, প্রেজেন্টেশন দেওয়াবো কিন্তু। এই কোর্সে শুধু ইংলিশ লিসেনিং এন্ড স্পিকিং না, এটা প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং আছে, সেলফ কনফিডেন্স ডেভেলপমেন্ট আছে, স্ট্রেস অ্যাংজাইটি মাইন্ড ট্রেনিং, সবকিছু আছে এখানে। আপনি রিডার হয়ে যাবেন, লিসেনার হয়ে যাবেন, এগুলোর ভ্যালু তো অনেক বেশি। একজন মানুষ যদি একটা বই পড়া শুরু করে তার জীবন বদলে যেতে পারে, আমি তার প্রমাণ। তাহলে এই পয়েন্ট আপনি কখন উইথড্র করতে পারবেন, ক্যাশ আউট কখন করতে পারবেন? ক্যাশ আউট করতে পারবেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি 50 পয়েন্ট জমা হয়, তখন আপনি ক্যাশ আউট করতে পারবেন। 50 পয়েন্ট জমা করতে হলে আপনাকে মিনিমাম 10টা ক্লাস অ্যাটেন্ড করতে হবে। 50 পয়েন্টে হয়ে যাবে কত, 2,500 টাকা। 1 পয়েন্ট সমান 50 টাকা দিচ্ছি এই ব্যাচের ক্ষেত্রে। সামনে আমি দিব কিনা আমি জানি না, এটা আপনারা কিভাবে অ্যাপ্রিসিয়েট করবেন না করবেন এটার উপর ডিপেন্ড করছে। বাট এতটুকু আমি নিশ্চিত যে এই পরবর্তী ব্যাচে
1 পয়েন্ট সমান 50 দিব না, এটা হয়তো কম দিব আমি, কারণ বাঁচতে হবে তো আমাকে। এখন এটা 50তম ব্যাচ যেহেতু, এটা হচ্ছে আমার তরফ থেকে একটা অফার। 10টা ক্লাস অ্যাটেন্ড করতে পারলে আপনি উইথড্র করতে পারবেন। তার মানে দেখেন এখানে হারানোর কিছু নাই। আপনি ক্লাসে জয়েন করবেন, আপনি পাবেন; ক্লাসে জয়েন না করবেন, আপনার আর্থিক লস হয়ে যাবে। ঠিক আছে? আর 10টা ক্লাসে যদি একটা মানুষ জয়েন করে, 10 ক্লাস থেকে এত কিছু আপনি শিখবেন, যেটা ট্রেডিশনাল 100টা বা 1000টা লক্ষ ক্লাসও যদি করে ফেলেন তাও শিখবেন না। আমার মনে হয় যে আজকের ক্লাসে যে ডিসকাশনটা পেয়েছেন অনেকের কাছে আননোন ছিল। তো টার্মস এন্ড কন্ডিশনস গুলো আমি রিটার্ন ফরম্যাটে দিব যারা জয়েন করবেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে কারো তো ক্লাস মিস হতে পারে। কেউ ক্লাস মিস করার ক্ষেত্রে যদি আমাকে ইনফর্ম করেন যে আজকে আমার ক্লাসটা মিস হয়ে যাবে, এমন একটা সিচুয়েশনে আছি, এই ইনফর্ম করার জন্য তাকে আমি 2 পয়েন্ট দিব, ইনফর্ম করার জন্য। আর যে ইনফর্ম করবে না সে কোনো পয়েন্ট পাবে না। এখন যে ব্যক্তি আমাকে ইনফর্ম করেছেন সে ব্যক্তি পরের ক্লাসে এসে তার আগের লেসনের ফিডব্যাক যদি আমার সাথে শেয়ার করেন, সে পরিপূর্ণ 5 পয়েন্ট পেয়ে যাবেন। এই হচ্ছে বিষয় আমার তরফ থেকে। হয়তো আরো কিছু বিষয় মিস করে ফেলেছি। এখন আপনাদের কিউএনএ সেশনে একটু যেতে চাচ্ছি। আপনাদের যার যার কোয়েশ্চেন আছে আপনারা একটু হ্যান্ড রেজ করতে পারেন। আমি একে একে একটু সুযোগ দিতে চাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে শেয়ার করতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন। আর যদি না থাকে তাহলে আমরা এখানে শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা, চ্যাটে না, একটু কাইন্ডলি আনমিউট করে কোয়েশ্চেন করেন। হ্যাঁ, একটু আনমিউট করে কোয়েশ্চেন করেন প্লিজ, চ্যাটে না। জি, মরিয়ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মরিয়ম ম্যাম। আপনারা যে কোর্স ফির কথা যেটা বললেন দশ হুম। হাজার টাকা, জি, এটা কি একবারই দিতে হবে নাকি কিস্তি সিস্টেম থাকবে? কিস্তি সিস্টেমে যে দেওয়ার কোনো সুযোগ এক নাই। এক মানে কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে আমি একবারে? এখানে যেহেতু পয়েন্ট দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি আবার ছিনিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। তো যে কিস্তি সিস্টেমে দিবে তাকে তো আমি পয়েন্ট দিতে পারবো না, বা সেখানে তাকে মানে ওইভাবে কি বলবো, মানে তার কোয়ালিটি, সে কেমন প্যাশনেট, এটা জাজ করারও সেই ইয়েটা থাকছে না আর কি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড যেটা বলি আর কি, সেটা থাকছে না। তো এই জন্য এই কিস্তির সিস্টেম আমি দিচ্ছি না। ঠিক আছে? মান্থলি পেমেন্টের কোনো সুযোগ নাই। 10,000 টাকা আপনি পে করবেন, তারপর ক্লাস বাই ক্লাস আপনি পয়েন্ট পাবেন, সে পয়েন্ট থেকে আপনি আপনার টাকা নিজেই আপনি নিয়ে নিতে পারবেন, যেটা মান্থলি পেমেন্ট করার ক্ষেত্রেও সম্ভব না, কিস্তি দিলেও সম্ভব না। কারণ আপনি হ্যাঁ, অনেক সময় হয় কি চলে যে গেলেন না। একসাথে অনেকগুলো হুম, টাকা দেওয়া অনেকের পক্ষে সম্ভব হ্যাঁ, হয় না, অনেকের পক্ষে সম্ভব কিন্তু হয় না, এইটা সেক্ষেত্রে ঠিক। আবার এটা এটা একটা ঠিক। তার জন্য হ্যাঁ, সুযোগ। হ্যাঁ, এইটা একটা ঠিক কথা বলেছেন, বাট এখানে আমার সলিউশন আছে। সেটা হচ্ছে আপনি যদি বুঝতে পারেন যে একটা জায়গায় আপনার জন্য সামথিং ফ্যান্টাস্টিক ইজ ওয়েটিং, তাহলে আপনি সময় নেন। আপনার যে বাজেট আছে, মান্থলি বাজেট, সেখান থেকে কিছু একটা অংশ সাইড করে রাখেন। হ্যাঁ, সাইড করে সারা জীবন একটা কোয়ালিটি এডুকেশন থেকে, কিছু কোয়ালিটি ইনফরমেশন থেকে বঞ্চিত হওয়ার চাইতে 6 মাস পরেও যদি আপনি সেটা শুরু করেন শিখতে জানতে, তাও তো ভালো। তাহলে সময় নেন। আজকে তো ডেফিনেটলি একটা লম্বা ডিসকাশন করলাম, কিছু বিষয় বুঝে গেছেন। সময় নেন, সময় নিয়ে টাকাটা সাইড করুন কয় প্রতি ঘন্টা মাসে। যেদিন ক্লাস হবে আমরা কয় ঘন্টায় ক্লাস সেদিন ক্লাস ডিউরেশন হবে করাবেন? হচ্ছে 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা। যদি সবাই জয়েন করেন 1.5 থেকে 1.25 ঘন্টা লাগবে। অ্যাটেন্ডেন্স কমে গেলে একটু ডিউরেশন কমে যেতে পারে। ঠিক আছে? যাদের টাকার ইস্যু আছে, এটা বেস্ট সলিউশন। আপনি 1-2 হাজার টাকা, 3,000 টাকা, যার যেটা পসিবল সাইড করে ফেলেন। সাইড করে ফেলার পরে 2-3 মাস পরে আসেন, আল্লাহ বাঁচায় রাখলে আমার কোর্স কন্টিনিউ আছে। আমি তো কনসিস্টেন্ট। 2020 সাল থেকে আমার প্রতি মুহূর্তে, প্রতি মাসে অন্তত, প্রতি মাসে না হলেও এই পরের ব্যাচটা সামনের মাসে সম্ভব হবে না। এখন একটু অফলাইনেও বিজি আছি রাজশাহীতে, যে জন্য ফ্রিকোয়েন্টলি আসলে অনলাইন ব্যাচ পরিচালনা করা সম্ভব হবে না। প্রতি 2 মাস পর পরে হলেও একটা ব্যাচ পাবেন। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ক্লাস টাইমটা কখন থেকে শুরু হবে? প্রতি আচ্ছা, হিমেল স্যার, ক্লাস টাইম হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 9টা 30 থেকে, কখনো কখনো চেঞ্জ হতে পারে, 9টা 45 হতে পারে, 10টা হতে পারে, সেটা আপনাদের সাথে আগেই কমিউনিকেশন হয়ে যাবে আমার। ইনিশিয়ালি ধরে রাখেন রাত ওকে। 9টা 30। জি, আর কারো কোন কোয়েশ্চেন? কি রেকর্ডিং দেওয়া হবে ক্লাসের আসমা পরে? খান। জি, রেকর্ডিং দেওয়া হবে। তারপর রেকর্ডিং গুলো কি ডাউনলোডেবল? করতে পারবেন। ইয়েস, ডাউনলোডেবল, ডাউনলোড করে নিতে ডাউনলোডেবল। পারবো না? ইয়েস, ইয়েস, করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, আপনার তো হুম, মানে এটা 50তম ব্যাচ, জি, জি, মানে সেক্ষেত্রে আরো 49টা ব্যাচ আছে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেহেতু এতগুলো ব্যাচ যদি হুম, 10 জন করেও হয় হুম, সেক্ষেত্রেও অনেক স্টুডেন্ট আপনার এর মধ্যে হয়ে গেছে,
তো আপনার কি কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার যারা স্টুডেন্ট ছিল জি, তাদের নিয়ে কোনো প্ল্যাটফর্ম আছে কিনা যেখানে তারা আচ্ছা ফিডব্যাক দেয় অথবা তারা নিজেরা প্র্যাকটিস করে অথবা শেয়ার করে আইডিয়া, এরকম কোনো প্ল্যাটফর্ম আপনার আছে কিনা? আচ্ছা, এরকম প্ল্যাটফর্ম আমি ক্রিয়েট করব। এবার সিদ্ধান্ত নিয়েছি এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার। আর আমি আসলে কাজ করছি তো বিজি পিপলদের নিয়ে। বিজি পিপলদের নিয়ে যে সমস্যাটা হয় যে এই মানুষগুলা টু মাচ বিজি। হ্যাঁ, টু মাচ বিজি থাকার কারণে দেখা যায় যে সেলফ প্র্যাকটিসে কোর্স শেষ করার পরে কারোর সাথে যে প্র্যাকটিস করবে এরকম পাওয়া যায় না। বাট এইবার আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করবো ইনশাল্লাহ, যেখানে একটা কমিউনিটি থাকবে, আপনারা চাইলে নিজেদের মধ্যে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন, ফিডব্যাক দিতে পারবেন। আর এই গ্রুপের যারা জয়েন করবেন তাদের তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে ডেফিনেটলি। আপনারা তো আপনাদের কিছু মেটস পেয়ে যাবেন, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারলে এনাফ। 100 জন লাগে না, 4-5 জন এনাফ। জি। আর কারো কোনো কোয়েশ্চেন? সবাই সব ব্যাপারে ক্লিয়ার হয়ে গেছেন? টাকা কি দুটো একটা ক্লাস পরে যে দিলে হবে না? তাহলে আমি কিভাবে জাজ করব? আচ্ছা, এই যে আজকে যতক্ষণ হ্যাঁ। ডিসকাশন করলাম, যত কিছু শেয়ার করেছি, তারপরে যদি আর কারো হুম। ক্লাস করা প্রয়োজন হয় আমি বলবো যে আমার কোর্স করারই প্রয়োজন নাই। কারণ আপনাকে এই ডিসকাশন থেকে জাজ করে নিতে হবে, আসসালামু আলাইকুম। ভুল করেন অথবা ঠিক করেন, আপনাকে জাজ করে নিতে হবে। যদি আপনি মনে করেন আই এম নট দ্য ওয়ার্থওয়াইল পারসন, কোর্স করারই দরকার নাই। কারণ আমি আপনার ট্রাস্ট অর্জন করতে পারিনি, কেন আসবেন আমার কাছে? আপনি সময় নষ্ট করবেন কেন? আমাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। আমাকে 10 থেকে 12 জন বা 8 জন একটা ব্যাচে, আমি কেন একজনকে ফ্রিতে এই আচ্ছা, ভ্যালুয়েবল জিনিসগুলো দিব? তাহলে প্রিমিয়াম আর ফ্রির পার্থক্য কোথায়? অনেকেই টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হয়, তারপর সেই কোর্সের ক্লাসগুলো লাইভে দেখায়। কোথায় পার্থক্য থাকলো? আমি টাকা দিয়ে তাহলে আমার ভ্যালুটা কোথায়? আমি আপনাকে ভ্যালু দিব। হ্যাঁ। জি। আর কারো কোনো আসসালামু কোয়েশ্চেন? আলাইকুম। জি, মামুন কবির স্যার। জি স্যার, আমি আচ্ছা, একটু মিউট। জি, মামুন কবির স্যার বলেন। জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে অনলি ফর 20টা ক্লাস, কিন্তু হুম। পার ক্লাসে তো এটা মোটামুটি হিসাব করলে এক ক্লাসে 500 টাকা করে পড়তেছে, যেহেতু 10,000 টাকা, জি, ঠিক না? জি, জি, জি। তারপর? জি, মামুন স্যার শুনতে পাচ্ছি না। কষ্ট তো আমার মনে হয় যে একটু বেশি, এই হলো একটা ব্যাপার। মানে পুরোনো আচ্ছা কোনো ডেমো বেশি, ক্লাস মানে আচ্ছা পারি নাই। বেশি মনে হলে আমি বলবো যে না, জয়েন করবেন না প্লিজ। বেশি মনে হলে জয়েন করবেন না। কারণ হচ্ছে যে আমি যেটা দিতে চাচ্ছি, ধরেন একটা মানুষ জীবনে বই পড়েনি, তার বই পড়ার ইচ্ছাও নাই। তো আমার কোর্সে জয়েন করার পর একটা মানুষ বই পড়তে শুরু করেছে। তো বই পড়তে শুরু করার পরে তার যে জীবনে একটা বিশাল ট্রান্সফরমেশন আসবে, এটার দাম কত বলেন তো মামুন স্যার? আপনার কাছে জানতে চাচ্ছি। যার মধ্যে বই পড়ার হ্যাবিট তৈরি হবে, এটার দাম কত বলেন তো? আপনি যদি ক্লাস বাই ক্লাস হিসাব করেন, এবার আমি আপনাকে অন্য হিসাব দিই। আর একটা হিসাব দিই, ধরেন একটা মানুষ লিসেনিং স্কিল সে ধরতেই পারে না, সে কোনোদিন, আজ বছরের পর বছর সে চেষ্টা করছে, কোর্স করছে, এত এত টাকা খরচ করছে, 20,000, 30,000, 40,000 দিয়ে দিচ্ছে। আজকাল আছে ওই আবাসিক কোর্স 50,000 দিয়ে দিচ্ছে। লিসেনিং স্কিল ডেভেলপ হচ্ছে না, লিসেনিং ধরতে পারে না। তো আমার এখানে 10,000 টাকা দেওয়ার পরে সে যদি লিসেনিংটা ধরতে পারে, এটার দাম কত বলেন তো? এক ক্লাসের দাম 500 টাকা, এই লিসেনিং স্কিলের দাম কত? না, সেটা ঠিক আছে, না এখন না, একটু আমরা তো বলেন বুঝতে প্লিজ, আমি একটু আমি বলেন। যে আমরা আপনার কি বলতে যেটা মনে হয় একটু আইডিয়া করেন প্লিজ, যা কত দাম হতে পারে? আরেকটা কথা বলি আপনাকে, যে ব্যক্তির স্ট্রেস অ্যাংজাইটি কাজ করছে, কোনো কিছু করে সেই স্ট্রেস অ্যাংজাইটি থেকে বেরোতে পারছে না, আমার কোর্স করার পর তার যখন স্ট্রেস হতে পারে অ্যাংজাইটি বা হ্যান্ডেল করার তার ক্ষমতা আসবে, স্কিল যদি ডেভেলপ একটা হয়, কিন্তু আমি প্লিজ আমার একটু কনফিডেন্সটা তৈরি আমি করতে পারতেছি কিনা। হ্যাঁ প্লিজ। তো তার যখন আমি জানতে স্ট্রেস, চাচ্ছি যে মামুন কবির স্যার এরকম কোনো প্লিজ, ক্লাস আপনি আছে? কোয়েশ্চেন করেছেন, আমি আপনাকে পাল্টা কয়েকটা কোয়েশ্চেন করি, তারপর আপনি যেটা বলবেন সেটাই শুনবো। তো যে ব্যক্তি স্ট্রেস অ্যাংজাইটি কন্ট্রোল করতে পারছে না, তার জীবনকে রুইন করে দিচ্ছে, সে যখন স্ট্রেস অ্যাংজাইটি হ্যান্ডেল করা শিখবে, এটার দাম কত হতে পারে? ভ্যালু কত হতে পারে? একটা ক্লাসের ভ্যালু 500 টাকা। এবার বলেন। জি, না হুম, সেটা আমি বলছি, যদি হুম, একটা লোকের সেই পরিমাণে ইমপ্রুভ বা ডেভেলপমেন্ট হয় হুম, বা আত্মবিশ্বাস কনফিডেন্স তৈরি হয়, হুম। সে 500 টাকা এটা কোনো বিষয় মনে করবে না। রাইট। কিন্তু আমার কথা হচ্ছে, সেই কনফিডেন্সটা তো আমাকে গ্রো করতে হবে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ। গ্রো হয়েছে, হুম। সেইটাই হচ্ছে বড় বিষয়।
আমি আমি সেই জায়গায় আত্মবিশ্বাসের অতটুকু লেভেল হুম মানে এই আপনার এই মানে অল্প কতক্ষণ ক্লাসে সেই জিনিসটা আমি তৈরি করতে পারি নাই, জি। সেই জন্য আমি একটু তাহলে জানছিলাম যদি সেই জন্য এমন ডেফিনেটলি আপনি আমার ক্লাসে আসবেন না, কারণ আমি যে আলোচনাটা করেছি এখানে নিশ্চিত কিছু মানুষ আছে যাদের মধ্যে কিছু বিশ্বাস চলে আসছে, কিছু ভরসা তৈরি হয়েছে, কিন্তু আপনার যেহেতু আসেনি সেই ভরসা, কেন আপনি তার কাছে যাবেন যার উপর আপনি সরি ভরসা করতে পারছেন না? জি মামুন স্যার, যেহেতু এই আলোচনা থেকে আপনার মধ্যে ভরসা তৈরি হয়নি, তাহলে আপনি কেন তার কোর্সে ভর্তি হবেন যার প্রতি ভরসা তৈরি হয়নি? এভাবেই তো মানুষ ধরা ধরা খায়, একের পর এক অ্যাডভার্টাইজমেন্ট আসে, ভরসা হয় না, তারপরও টাকা দিয়ে দেয়। কেন আপনি আমার ক্ষেত্রে এই কাজটা করবেন মামুন স্যার? আমি তো এটা কি করা আপনার উচিত? অ্যাটেন্ড করতে জি। পারি নাই, আমি অল্প হ্যাঁ। কিছু সময় যেই কারণে আমার এই মানে বুঝতে সমস্যা হয়েছে। আমি এই আচ্ছা জন্য আপনাকে আপনার কাছে একটা আচ্ছা জিনিস আচ্ছা, চাচ্ছি যে সেই ক্ষেত্রে আপনি আমাকে পার্সোনালি নক দিবেন। আমি বলেছিলাম 9:45-এর পর জয়েন না করতে। তো মামুন কবির স্যার, আপনি সেই ক্ষেত্রে আমাকে পার্সোনালি নক দিবেন। যে জয়েন, যে ধরেন যে পুরো ডিসকাশনে ছিল না, তার তো বেশি কোয়েশ্চেন করার অধিকার নাই। আপনি আমাকে পার্সোনালি নক দিবেন, নক দিয়ে শেয়ার করবেন যে আমি তো ক্লাসে জয়েন করতে পারিনি, আমার কিছু ইনফরমেশন গ্যাপ হয়ে গেছে, আপনাকে আমি সলিউশন দিব। কিন্তু এখন সময়টা নিন না প্লিজ। হ্যাঁ। জি থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো ইস্যু? আচ্ছা, ইস্যু না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা, ইউজার বলছেন ভাইয়া কোর্স ফিটা বিষয় না, 10K বেশি টাকা না, সবাই চাচ্ছে আপনার ক্লাসটা কেমন হবে সেটা নিয়ে একটু কনফিউজড। আমি আবারও বলছি, যারা কনফিউজড তারা প্লিজ আসবেন না। আমি ঘাটাঘাটি করতে বলেছি, আপনারা ঘাটাঘাটি করেননি, দোষটা কার? দোষটা কার? আমি বলেছি আগেই যে সচেতন হন, ঘাটেন, টেস্টিমোনিয়াল গুলা দেখেন, রিভিউজ গুলা দেখেন। তারপর যদি আপনি কনফিউজ থাকেন, ইটস ইউর সাইকোলজিক্যাল প্রবলেম, আপনি রিস্ক নিতে পারছেন না। আবার 10,000 টাকায় যে খরচ হয়ে যাবে তা না, আপনি ক্লাস করে করে উঠায় নেন। আমি তো এর আগের ব্যাচগুলোতে দিইনি এই অফার, 7-8 হাজার টাকাই নিয়েছি, কিন্তু এখান থেকে তো আমার কমে যাচ্ছে, আমার কমে কি লাভ? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। যারা জয়েন করতে চাইবেন, 17 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন পার্সোনালি। ঠিক আছে। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।